তো আজকে আমাদের যেটা টপিক সেটা হলো যে বেসিক ডিসকাশন অফ ওয়েব অ্যানালিটিক্স। ঠিক আছে। তো আমরা প্রথমে যখন যে জিনিসটা নিয়ে কাজ করতে যাব, হুম, তো সেই জিনিসটা নিয়ে আগে আপনাকে জানতে হবে যে যেই জায়গায় আমি কাজ করতে যাচ্ছি সেই জিনিসটা কি, আগে সেটা কেমন করে কাজ করে, সেটার পুরো ইকোসিস্টেমটা কেমন করে কাজ করে, এই জিনিসটা আগে আমাকে প্রপারলি জানতে হবে। কেন জানতে হবে? কেন কি যদি আপনি ইকো সিস্টেমটা ভালোভাবে না জানেন, তাহলে এই পুরো জিনিসটা কেমন করে কাজ করছে সেটা আপনি মানে ভালোভাবে বুঝতে পারবেন না, এবং ইন ফিউচারে যখন আপনি আরো অ্যাডভান্স কনসেপ্টে আপনি যাবেন তখন আপনার কিন্তু জিনিসগুলো বুঝতে অসুবিধা হবে। এই যে এক্সকিউজ মি। তো এই জন্য আমরা কি করব যে আজকে আমরা একটু দেখবো যে আমাদের ওয়েব অ্যানালিটিক্স কি, হ্যাঁ, কেমন করে কাজ করে, পুরো ইকোসিস্টেমটা কেমন করে কাজ করে, এটা একটু আজকে আমরা দেখবো। ঠিক আছে। তো আমাদের দেখেন আমরা আজকে কি কি টপিক নিয়ে আলোচনা করব, এখানে দেখেন আমি টপিক অনুযায়ী ভাগ করে দিয়েছি। একটা হলো হোয়াট ইজ ওয়েব অ্যানালিটিক্স, ওয়েব অ্যানালিটিক্স কি, ঠিক আছে। তারপর হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়েব অ্যানালিটিক্স প্রসেস, মানে ওয়েব অ্যানালিটিক্সটা কিভাবে কাজ করে, পুরো ইকোসিস্টেমটা কিভাবে কাজ করে। তারপর কনভার্সন ট্র্যাকিং কি। তারপর ইম্পর্টেন্স অফ ওয়েব অ্যানালিটিক্স ইন অনলাইন বিজনেস, একটা অনলাইন বিজনেসের ক্ষেত্রে ওয়েব অ্যানালিটিক্স এর গুরুত্বটা কি। হ্যাঁ। হোয়াট ইজ দ্য পপুলার ওয়েব অ্যানালিটিক্স টুলস, এই যে আমরা ওয়েব অ্যানালিটিক্স যে জিনিসটা বলছি এটা ট্র্যাক করার জন্য বা ইউজ করার জন্য আমাদের কি কি টুল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং হাউ ডাজ ইট হেল্প টু মেজার এ বিজনেস, এবং এই ওয়েব অ্যানালিটিক্সটা আমাদের কোনো একটা বিজনেসকে মেজার করতে কেমন করে আমাদের হেল্প করে। হ্যাঁ, মেজার কি, মেজার করতে যে বিজনেসটা কি প্রোগ্রেস হচ্ছে, লাভবান হচ্ছে, না প্রফিটে আছে, না লসে চলছে, না তারা উন্নতি লাভ করছে, না তারা উন্নতি লাভ করছে না। ঠিক আছে। এই সব মেজার করতে আমাদের হেল্প করে। তো এই যে এই টপিক গুলো আজকে আমরা মেইনলি ডিসকাশন করব। ঠিক আছে। তো আমাদের প্রথম টপিকে চলে আসি যে হোয়াট ইজ ওয়েব অ্যানালিটিক্স। ঠিক আছে। ওয়েব অ্যানালিটিক্স কি? ঠিক আছে। তো আমরা যে জিনিসটা শিখবো, আমাদের যেটা আমাদের কোর্সে মানে মানে ইয়ে ছিল, হেডিং ছিল যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্স। ঠিক আছে। তো ওয়েব অ্যান্ড তার মধ্যে আমরা ওয়েব অ্যানালিটিক্সটা এখন দেখছি, অ্যাপ অ্যানালিটিক্স কিন্তু পরে দেখবো। তার মধ্যে ওয়েব অ্যানালিটিক্সটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। ঠিক আছে। ওকে। তো ওয়েব অ্যানালিটিক্সটা যদি আপনাকে বুঝতে হয় ওয়েব অ্যানালিটিক্স কি, তাহলে আপনাকে এই পিকচারটা আপনাকে বুঝতে হবে। কেন? আমি দেখবেন থ্রু আউট আপনাদের যত কোর্স হবে, যত ক্লাস হবে, সব ক্লাসে আমি কিন্তু এরকম পিকচার অনুযায়ী আপনাদের বোঝানোর চেষ্টা করব। কেন? কেন এটার পিছনে একটা সাইন্টিফিক রিজন আছে, তাই জন্য আমি কিন্তু কষ্ট হলেও আমি এরকম পিকচার দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। কেন? কেন কি মানুষ ছবি দেখলে সেই ছবিটা অনেক দিন ধরে মনে রাখতে পারে এবং তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে। ওই জন্য দেখবেন আমরা যদি কোনোদিন কোনো সিনেমা দেখি টিভিতে, তো দেখবেন ওই সিনেমাটা যদি আমি 10 বছর পরেও আমাকে কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা ওই সিনটাতে কি হয়েছিল, কিন্তু মানুষ তবুও কিন্তু মনে রাখতে পারে আচ্ছা ওই সিনটাতে এরকম এরকম হয়েছিল। কিন্তু 10 বছর হয়ে গেছে, আমি 10 বছর আগে সিনেমাটা দেখেছি, তবুও আমার কিন্তু প্রত্যেকটা সিন মনে থাকে। ঠিক আছে। কেন? কেন কি ওটা আমি একটা পিকচার অনুযায়ী দেখতে পেয়েছি, ছবি অনুযায়ী দেখতে পেয়েছি। ঠিক আছে। কিন্তু আপনি 10 বছর আগে একটা যদি মনে করেন কোনো একটা পড়া বা আপনি কোনো একটা ছড়া বা কিছু একটা আপনি পড়েছেন, হ্যাঁ, লেখা, কিন্তু আপনি 10 বছর পর যদি কাউকে এটা জিজ্ঞেস করা হয় দেখবেন ও এটা ভুলে যায়, কিন্তু সেটা মনে রাখতে পারে না। কেন কি? মানুষের এটা ব্রেন কিভাবে কাজ করে, ব্রেন সবসময় কোনো জিনিসকে যদি পিকচার অনুযায়ী আপনাকে দেখানো হয় সেই জিনিসটা তাড়াতাড়ি ক্যাপচার করে এবং দীর্ঘস্থায়ী অনুযায়ী মানে অনেক দিন ধরে সেটাকে রিমেম্বার করে রাখতে পারে। ওই জন্য আমি চেষ্টা করেছি যে আপনাদের ছবি অনুযায়ী বোঝানো, যেন আপনারা ইজিলি সেটা ক্যাপচার করতে পারেন এবং দীর্ঘদিন ধরে সেটাকে রিটেন করতে পারেন। ঠিক আছে। তো তো প্রথম জিনিসটা আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে হোয়াট ইজ ওয়েব অ্যানালিটিক্স। হ্যাঁ, ওয়েব অ্যানালিটিক্স কি। সো ওয়েব অ্যানালিটিক্স আগে বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে ডেটা অ্যানালিটিক্স কি। ঠিক আছে। কেন? যে ডেটা অ্যানালিস্ট আমরা কাদেরকে বলবো, ডেটা অ্যানালিস্ট কাদের আমরা বলবো, দুটো টার্ম আছে এখানে, ডেটা অ্যানালিটিক্স আর একটা হলো ডেটা অ্যানালিস্ট। ঠিক আছে। তো ডেটা অ্যানালিস্ট আমরা তাদেরকেই বলবো যারা ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করে, তাদেরকে আমরা ডেটা অ্যানালিস্ট বলি। ঠিক আছে। তো এই ডেটা অ্যানালিস্ট যারা হয় তারা এই নামটার মধ্যেই দেখেন লেখা আছে ডেটা। এই ডেটা কথাটা দেখেন লেখা আছে, ডেটা অ্যানালিটিক্স এর মধ্যেও এই ডেটা কথাটা লেখা আছে, আর ডেটা অ্যানালিস্ট যেটা আমি বলছি সেটার মধ্যে কিন্তু এই ডেটা কথাটা আছে। তাহলে আমরা একটা আইডিয়া করতে পারছি আচ্ছা এই ডেটা অ্যানালিটিক্স
ফিল্ডটা অথবা ডেটা অ্যানালিস্ট এরা নিশ্চয়ই ডেটা রিলেটেড কিছু নিয়ে কাজকর্ম করে, তাই জন্য এদের নামের আগেই কিন্তু লেখা আছে ডেটা। ঠিক আছে। এখন আপনার মনে হতে পারে যে রাহি ভাই ডেটা কি, আমি আমার এটাও আমার নলেজ নেই, হ্যাঁ আমি মানে জানি না যে ডেটা কি। নো প্রবলেম, ডেটা হলো যে কোনো মিনিংফুল ইনফরমেশন কি ডেটা বলা হয়। ঠিক আছে। যে কোনো মিনিংফুল ইনফরমেশন, এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এটাও এক ধরনের ডেটা। ঠিক আছে। তো আপনি মনে করেন ফোনে কথা বলছেন কারোর সঙ্গে, সেটাও একটা ডেটা। হ্যাঁ, কেউ মনে করেন আপনি চোখ দিয়ে যে দেখছেন, সেটাও কিন্তু একটা ব্রেনের কাছে ডেটা যাচ্ছে। ঠিক আছে। তো এই যে বিভিন্ন ধরনের ডেটা হতে পারে, যে কোনো মিনিংফুল ইনফরমেশনকে আমরা ডেটা বলবো। ঠিক আছে। এখন এই ডেটা নিয়ে যারা কাজকর্ম করে তাদেরকে আমরা ডেটা অ্যানালিস্ট বলবো, বা সেই ফিল্ডটাকে আমরা বলবো ডেটা অ্যানালিটিক্স। ঠিক আছে। তাহলে বুঝলাম আমরা যে রাহিব, আমি বুঝছি যে আমরা যে কোনো মিনিংফুল ইনফরমেশনকে, সেটা যে কোনো ফর্মে হতে পারে, কথার মাধ্যমে, চোখে দেখার মাধ্যমে, ফোনে কথা বলার মাধ্যমে, যে কোনো ভাবে মিনিংফুল ইনফরমেশন যদি আমরা কালেক্ট করি বা মিনিংফুল ইনফরমেশন থাকে, সেটাকে আমরা ডেটা বলবো। এবং ওই ডেটার উপরে যারা কাজকর্ম করবে তাদেরকে আমরা ডেটা অ্যানালিস্ট বলবো। এবং এই পুরো যে ফিল্ডটা, হ্যাঁ, পুরো একটা ফিল্ড যে তৈরি হয়েছে এই ডেটা নিয়ে, সেটাকে আমরা ডেটা অ্যানালিটিক্স বলবো। ঠিক আছে। তাহলে রাহি ভাই এটা আমি বুঝলাম যে ডেটা অ্যানালিটিক্স কি। ঠিক আছে। কিন্তু আপনি এখানে রাহি ভাই একটা ছাতার মতো আমব্রেলা করে রেখেছেন, আমব্রেলার ভেতরে দেখছি এরকম অনেক কিছু লিখে রেখেছেন, এইটা কেন? ঠিক আছে। তো এই ছাতাটা দেখানোর মেন উদ্দেশ্যই হলো, বা এই আমব্রেলাটা দেখানোর মেন উদ্দেশ্যই হলো যে যদি আমরা ডেটা অ্যানালিটিক্স ফিল্ডটাকে একটা আমব্রেলা হিসেবে ধরি, তাহলে সেই আমব্রেলার ভেতরে অনেক সাব ক্যাটাগরি আছে। কেমন সাব ক্যাটাগরি? যেমন একটা ডেটা অ্যানালিস্টের মধ্যে একটা সাব ক্যাটাগরি আছে ওয়েব অ্যানালিটিক্স, তার মধ্যে আরেকটা সাব ক্যাটাগরি আছে অ্যাপ অ্যানালিটিক্স, তার মধ্যে একটা সাব ক্যাটাগরি আছে বিজনেস অ্যানালিটিক্স, তার মধ্যে আরেকটা সাব ক্যাটাগরি আছে ডেটা সায়েন্টিস্ট, হ্যাঁ, তার মধ্যে আরেকটা সাব ক্যাটাগরি আছে মার্কেটিং অ্যানালিটিক্স। মানে এই সব সাব ক্যাটাগরি একই ছাতার আন্ডারে আছে। সেই ছাতাটার নাম কি? সেই ছাতাটার নাম হলো ডেটা অ্যানালিটিক্স। মানে ডেটা অ্যানালিটিক্স হলো মেন ক্যাটাগরি, তার মধ্যে সাব ক্যাটাগরি হলো এইগুলো। একটা হলো ওয়েব অ্যানালিটিক্স, একটা হলো অ্যাপ অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স, আর ডেটা সায়েন্টিস্ট, মার্কেটিং অ্যানালিটিক্স, এবং আরো অনেক সাব ক্যাটাগরি আছে, কিন্তু অত আমার সাব ক্যাটাগরির প্রয়োজন নেই। যেগুলো আমাদের মেন ফোকাস, সেগুলো নিয়ে আমরা এখানে ডিসকাশন করব। ঠিক আছে। তো এখন আমাদের দেখেন, যেটা নিয়ে আমরা এখানে মেন টপিক আমরা বলেছি যে হোয়াট ইজ ওয়েব অ্যানালিটিক্স। তো আমাদের এই ডেটা অ্যানালিটিক্স এর একটা সাব ক্যাটাগরি হলো ওয়েব অ্যানালিটিক্স। ঠিক আছে। তাহলে আমরা ওয়েব অ্যানালিটিক্সটা কি, এবং ওয়েব অ্যানালিস্ট কাদেরকে আমরা বলবো? তো ওয়েব অ্যানালিস্ট কাদেরকে বলবো? যারা ওয়েবসাইটের ডেটা, আমরা বললাম না ডেটা বিভিন্ন ধরনের হতে পারে, যে আমরা চোখে দেখছি সেটাও একটা ডেটা, আমরা ফোনে কথা বলছি সেটাও একটা ডেটা, একজন ওয়েবসাইটে এসে বিভিন্ন একটা প্রোডাক্ট ভিউ করেছে, মানে একটা প্রোডাক্টের পেজ দেখেছে, সেটাও একটা ডেটা। একটা প্রোডাক্ট এটা ওয়েবসাইট থেকে পারচেস করেছে, সেটাও একটা ডেটা। তাহলে ওয়েব অ্যানালিস্ট আমরা কাদেরকে বলবো? ওয়েব অ্যানালিস্ট আমরা তাদেরকেই বলবো যারা ওয়েবসাইটের ডেটা নিয়ে কাজকর্ম করবে। তাই জন্য দেখেন ওদের নামের পাশে কিন্তু সামনে কিন্তু ওয়েব কথাটা লেখা আছে। ওয়েব মানে আমরা বুঝি একটা ওয়েবসাইটকে বোঝায়। হ্যাঁ, সাধারণত আমরা ওয়েবসাইটকে বোঝানোর জন্য এই টার্মটা ইউজ করি ওয়েব। ঠিক আছে। তাহলে আমরা ওয়েব অ্যানালিস্ট কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যারা ওয়েবসাইটের ডেটা নিয়ে কাজ করবে তাদেরকে আমরা ওয়েব অ্যানালিস্ট বলবো। এবং এই ফিল্ডটাকে আমরা বলবো ওয়েব অ্যানালিটিক্স। মানে যারা ওয়েবসাইটে ডেটা নিয়ে কাজ করবে তাদেরকে ওয়েব অ্যানালিস্ট, এবং ওই পুরো ফিল্ডটাকে, ওই সাব ক্যাটাগরিটাকে আমরা বলবো ওয়েব অ্যানালিটিক্স। ঠিক আছে। রাইট ভাই, বুঝলাম। যারা ওয়েবসাইটে ডেটা নিয়ে কাজ করবে তাদেরকে আমরা ওয়েব অ্যানালিস্ট বলবো। যেমন আমরা এখানে যারা সব ধরনের ডেটা নিয়ে কাজ করে তাদেরকে আমরা ডেটা অ্যানালিস্ট বলি, এবং ওই ফিল্ডটাকে আমরা ডেটা অ্যানালিটিক্স বলি। সেরকম ওদের মধ্যে একটা সাব ক্যাটাগরি, সেটা হলো ওয়েব অ্যানালিটিক্স। তো যারা ওয়েবসাইটে, শুধুমাত্র ওয়েবসাইটে ডেটা নিয়ে কাজ করবে তাদেরকে আমরা ওয়েব অ্যানালিস্ট বলবো। এবং তাদের তাদের যে ফিল্ডের যে ক্যাটাগরিটা হচ্ছে সেটাকে আমরা ওয়েব অ্যানালিটিক্স বলবো। ঠিক আছে। এটা রাহি ভাই বুঝলাম, আমি বুঝতে পেরেছি এটা।
তাহলে এই যে বাকি আর সাব ক্যাটাগরি আছে সেগুলো কি? ঠিক আছে, তাহলে দেখেন তার পাশে আরেকটা সাব ক্যাটাগরি আছে, সেটা হলো অ্যাপ অ্যানালিটিক্স। তাহলে এখানেও আমরা বুঝতে পারছি, মানে একটা ধারণা করতে পারছি নিশ্চয়ই এখানেও আমাদের এই অ্যানালিস্ট কথাটার নাম সামনে অ্যাপ লেখা আছে, তার মানে নিশ্চয়ই আমাদের কোনো অ্যাপ নিয়ে কাজকর্ম হবে। তার মানে আমাদের মোবাইলে যে বিভিন্ন ধরনের অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ, আইওএস অ্যাপ, এই যে অ্যাপগুলো আছে সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের ডেটা জেনারেট হয়। কেমন? একজন, আপনি মনে করেন আজকে একটা অ্যাপ ওপেন করলেন, সেখানে কোনো একটা প্রোডাক্ট পারচেস করলেন, বা কোনো একটা জিনিস স্ক্রল করলেন, বা কোনো একটা জিনিস অ্যাড টু কার্ট করলেন, মানে কার্টে আপনি অ্যাড করলেন, এই যে বিভিন্ন রকমের ডেটা জেনারেট হচ্ছে, তো তারা ওই মানে অ্যাপের ডেটা নিয়ে যারা কাজ করবে তাদেরকে আমরা বলবো অ্যাপ অ্যানালিস্ট, এবং ওই ফিল্ডটাকে আমরা বলবো অ্যাপ অ্যানালিটিক্স। ঠিক আছে, তাহলে ওয়েব অ্যানালিটিক্স কারা? যারা শুধুমাত্র ওয়েবসাইটে ডেটা নিয়ে কাজ করবে তাদেরকে আমরা ওয়েব অ্যানালিটিক্স, মানে ওয়েব অ্যানালিটিক্স ফিল্ড, এবং ও যারা কাজ করবে তাদেরকে আমরা ওয়েব অ্যানালিস্ট বলবো। ঠিক আছে, সেরকম যারা শুধুমাত্র অ্যাপের ডেটা নিয়ে কাজ করবে তাদেরকে আমরা অ্যাপ অ্যানালিস্ট বলবো, এবং তাদের ওই ফিল্ডটাকে আমরা বলবো অ্যাপ অ্যানালিটিক্স। ঠিক আছে, এখন আমরা যেটা আমাদের কোর্সের মেন ছিল, মানে হেডিং ছিল, সেটা ছিল ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্স। মানে আমরা এই ডেটা অ্যানালিটিক্স এর এত বড় একটা ফিল্ডের মধ্যে থেকে মাত্র দুটো সাব ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করব, বা এই 3 মাস যাবত শিখবো। ঠিক আছে, একটা কি ফিল্ড, সাব ক্যাটাগরি ওয়েব অ্যানালিটিক্স, আর একটা হলো অ্যাপ অ্যানালিটিক্স। এই দুটো সাব ক্যাটাগরি আমরা একমাত্র শিখবো। কিন্তু তার মধ্যে আরো সাব ক্যাটাগরি আছে, একটা হলো বিজনেস অ্যানালিটিক্স। বিজনেস অ্যানালিটিক্স ফিল্ডটা কি? যারা মনে করেন বিজনেস রিলেটেড ডেটা নিয়ে অ্যানালিসিস করে। যেমন আজকে আমার বিজনেসে মনে করেন কেমন করে বিজনেসটাকে, মানে লাভ হলো, লোকসান হলো, কত টাকা বিজনেস থেকে বেরিয়ে যাচ্ছে, কত ইনকাম হচ্ছে, কোন র মেটেরিয়াল কোথায় যাচ্ছে, কোন র মেটেরিয়াল আসছে, বিভিন্ন রকমের যে ডেটা, এই ডেটা নিয়ে যারা অ্যানালিসিস করে তাদেরকে আমরা বিজনেস অ্যানালিস্ট বলবো। ঠিক আছে, এবং ওই ফিল্ডটাকে আমরা বিজনেস অ্যানালিটিক্স বলবো। এরকম আরেকটা সাব ক্যাটাগরি আছে, সেটা হলো ডেটা সায়েন্টিস্ট। ঠিক আছে, যে এদের কাজ হলো যে বিভিন্ন ডেটা নিয়ে বিভিন্ন রকমের রিসার্চ করা, যে আরো বিভিন্ন প্যাটার্ন রিকগনাইজ করা, আরো ইনোভেট করা, এই জায়গায় এইভাবে করলে এই জিনিসটা এইভাবে হয়, মানে যেটা এমনি সাধারণত আমরা সায়েন্টিস্ট মানে যেটা বুঝি, সায়েন্টিস্টরা কি করে, বিভিন্ন জিনিস ইনোভেট করে। ঠিক আছে, তো সেরকম ডেটা সায়েন্টিস্ট কি করে, যে ডেটা নিয়ে বিভিন্ন রকম জিনিস ইনভেট করার চেষ্টা করে। ঠিক আছে, তো সেরকম একটা ক্যাটাগরি আছে ডেটা সায়েন্টিস্ট। এরকম মার্কেটিং অ্যানালিটিক্সও আছে, যারা মার্কেটিং রিলেটেড ডেটা নিয়ে অ্যানালিসিস করে তাদেরকে আমরা মার্কেটিং অ্যানালিস্ট বলবো, এবং ওই ফিল্ডটাকে আমরা মার্কেটিং অ্যানালিটিক্স বলবো। কিন্তু আমাদের এই পুরো 3 মাসের কোর্সে এই বাকি সাব ক্যাটাগরি নিয়ে কোনো আলোচনা হবে না, এবং ওটা আমাদের কাজেও লাগবে না, ওটার জন্য আলাদা পড়াশোনা, ওটার জন্য আলাদা ফিল্ড আছে। ঠিক আছে, আমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা দেখেন, আমি এখানে ইয়েলো কালারের একটা বক্সের মধ্যে আমি ইন্ডিকেট করে দিয়েছি, একটা হলো ওয়েব অ্যানালিটিক্স আর একটা হলো অ্যাপ অ্যানালিটিক্স। ওয়েব অ্যানালিটিক্স হলো যারা ওয়েবসাইটের ডেটা নিয়ে কাজ করবে, আর অ্যাপ অ্যানালিটিক্স মানে হলো যারা অ্যাপের ডেটা নিয়ে কাজ করবে। এবং এই দুটো সাব ক্যাটাগরি হলো সবার থেকে বড় ক্যাটাগরি ডেটা অ্যানালিটিক্স এর। ঠিক আছে, তো আমরা ডেটা অ্যানালিস্টের যদি একটা বড় ছাতা হয়, তাহলে এই ছাতার ভেতরে এই দুজন আলাদা আলাদা লোক। ঠিক আছে, তাহলে আমি রাহি ভাই বুঝলাম, ঠিক আছে, যে আপনি বললেন ডেটা অ্যানালিটিক্স কি, ডেটা অ্যানালিটিক্স কাদের, ডেটা অ্যানালিস্ট কাদেরকে বলবো, তাদের মধ্যে দুটো সাব ক্যাটাগরি, একটা ওয়েব অ্যানালিটিক্স এবং অ্যাপ অ্যানালিটিক্স, এবং এরা কি কোন কোথাকার ডেটা নিয়ে কাজ করে সেটাও আমি বুঝলাম। ওয়েল এন্ড গুড, ভালো কথা। কিন্তু আমাকে রাহি ভাই, আমাকে এটা বোঝা আমার কমপ্লিট হলো যে ওয়েব অ্যানালিটিক্স কি, কিন্তু এই ওয়েব অ্যানালিটিক্স স্কিলটা কাজ করে কেমন করে, এই পুরো ইকোসিস্টেমটা কেমন করে কাজ করে, সেটা আমাকে একটু ধারণা দেন। ঠিক আছে, কেন কি আমি যদি ইকোসিস্টেমটা ভালোভাবে না বুঝি, যে আমাকে কোন রাস্তা দিয়ে গেলে কোন, মানে আমি আমার পাড়ার প্রত্যেকটা গলি যদি আমি না চিনি, তাহলে আমি কিন্তু সহজে আহ, হারিয়ে যেতে পারি, পাড়ার যে কোনো গলিতে ঢুকে যেতে পারি। ঠিক আছে, তাই জন্য আমাকে যদি আমার পুরো পাড়াটাকে ভালোভাবে চিনতে হয়, তাহলে আমার পাড়ার প্রত্যেকটা গলিকে আমাকে চিনতে হবে, তাহলে আমার পাড়ার পুরো ইকোসিস্টেমটা আপনার কাছে জানা থাকবে। ঠিক আছে, এগুলো কি লেখালেখি কেউ করেন না কাইন্ডলি। ঠিক আছে, তো
পুরো ইকোসিস্টেমটা আপনার কাছে জানা থাকবে, তাহলে আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন যে আচ্ছা এই গলি দিয়ে গেলে ওই জায়গায় উঠবে, এই গলি দিয়ে গেলে ওই জায়গায় উঠবে। তাহলে কেন কেন এই জিনিসটা আপনি বুঝতে পারছেন, কেন কি আপনি পাড়ার প্রত্যেকটা গলি জানেন। ঠিক আছে? তো সেরকম আপনি ওয়েব অ্যানালিটিক্স এর ইকোসিস্টেমটা যদি পুরোভাবে জেনে ফেলেন, তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এই গলি, ওয়েব অ্যানালিটিক্স এর এই গলি দিয়ে গেলে ওই জায়গায় পৌঁছাবো, ওয়েব অ্যানালিটিক্স এর এই গলি দিয়ে গেলে ওই জায়গায় পৌঁছাবো। ঠিক আছে? তাই জন্য আমাদের ইকোসিস্টেমটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো তাহলে আমরা প্রথম দ্বিতীয় জায়গায় চলে আসি, সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়েব অ্যানালিটিক্স প্রসেস। এই ওয়েব অ্যানালিটিক্স প্রসেস বা ওয়েব অ্যানালিটিক্স ইকোসিস্টেম যাই বলেন, সেই একই জিনিসই। ঠিক আছে? তো আমি যদি ওই ইকোসিস্টেমটা আপনাকে বোঝাতে চাই, তাহলে ওই যে আবার একটা আপনার কাছে আমি একটা ছবি বা একটা পিকচার আপনার কাছে প্রেজেন্ট করব। এই ছবিটা যদি আপনি ভালোভাবে বুঝে যান, তাহলে আপনি ওয়েব অ্যানালিটিক্স এর পুরো ইকোসিস্টেমটা আপনি বুঝে যাবেন। ঠিক আছে? তাহলে আপনাকে কিন্তু আর ইন ফিউচারে কোনো সময় আপনাকে কোনো অসুবিধা ফেস করতে হবে না, যে আমার এই পুরো ইকোসিস্টেমটা কেমন করে কাজ করছে। ওকে? তো আমি যদি এই ছবিটা আপনাদের কাছে, যেটা আমি আপনারা দেখতে পাচ্ছেন, সো আমি এটা ছবিটা ডিসক্রাইব করার আগে আপনাদের একটা জিনিস বলি। সেটা হলো, অনেকে হয়তো আপনারা দেখেছেন যে আপনাদের ফেসবুক চালাতে চালাতে অনেক সময় কোনো অ্যাড, হ্যাঁ, অ্যাড আপনাদের সামনে আসে। এবার আপনারা হয়তো অনেকে যদি অ্যাড দেখে থাকেন, হ্যাঁ, বা অনেকের যদি অ্যাড সম্বন্ধে ধারণা না থাকে, তাহলে আমি একটু আপনাদের দেখাই। ফেসবুক বা গুগলে, হ্যাঁ, যদি আমি এখানে মনে করেন গুগলে হোস্টিং বলে এরকম করে সার্চ করি, তাহলে আমাকে দেখবেন এখানে অ্যাড দেখাবে। কেমন করে অ্যাড চিনবো? দেখেন এখানে লেখা আছে স্পন্সর্ড, কথাটা লেখা আছে। এই দেখেন স্পন্সর্ড, স্পন্সর্ড তার মানে এইসব কোম্পানি কি করেছে, গুগলের কাছে পে করেছে তার অ্যাডটা মানুষের সামনে দেখানোর জন্য। সেরকম আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে অ্যাড রান করার জন্য। কেমন আছে, কি কি প্ল্যাটফর্ম আছে? ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্ল্যাটফর্ম কি? দুটো ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্ল্যাটফর্ম, একটা হলো গুগল আর একটা হলো ফেসবুক। এটাই হলো সবার থেকে 90% লোক এই দুটো প্ল্যাটফর্মেই কিন্তু অ্যাড চালায়। ঠিক আছে? কিন্তু তাছাড়াও আমাদের আরো অ্যাড প্ল্যাটফর্ম আছে। কি কি অ্যাড প্ল্যাটফর্ম আছে? টিকটক আছে, স্ন্যাপচ্যাট আছে, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, আরো যত সোশ্যাল মিডিয়া আছে, স্ন্যাপচ্যাট আছে, যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সব সোশ্যাল মিডিয়াতেই কিন্তু অ্যাড চালানো যায়। অ্যাড মানে হলো যে আপনার কোনো একটা প্রোডাক্ট আপনার আছে, সেটা আপনি কোনো মানুষের সামনে প্রেজেন্ট করছেন। ঠিক আছে? যেমন দেখেন এদের হোস্টিঙ্গারদের একটা হোস্টিং প্ল্যান আছে, সেটা ও কি করেছে, গুগলের কাছে পে করেছে এবং বলেছে যে আমার এই অ্যাডটা লোকের কাছে তুমি দেখাও। ঠিক আছে? ওই জন্য গুগল কিন্তু আমাদেরকে এই অ্যাড গুলো দেখাচ্ছে। হোস্টিঙ্গার এরকম একটা কোম্পানি অ্যাড পে মানে গুগলকে পে করেছে। গোড্যাডি এরকম আরেকটা কোম্পানি, তারাও গুগলকে পে করেছে। হোস্ট গেটার একটা আলাদা কোম্পানি, তারাও গুগলকে এরকম পে করেছে। এরকম ফেসবুকেও আপনি বিভিন্ন রকমের অ্যাড দেখতে পারবেন। ঠিক আছে? ওকে, তাহলে আমি বুঝলাম যে অ্যাড কেমন করে আমরা দেখি। ঠিক আছে? তো এবার মনে করেন এরকম একজন ভিজিটার একদিন তার ওই ওয়েবসাইট মানে তার কম্পিউটারে, ঠিক আছে, ব্রাউজারে কিছু সার্চ করতে করতে বা ফেসবুক চালাতে চালাতে, হ্যাঁ, তার সামনে একটা অ্যাড এসেছে। সাপোজ কোনো একটা বিষয়ে তার কাছে একটা অ্যাড এসেছে, এবং ওই বিষয়টাতে সে খুবই ইন্টারেস্টেড। ওই যে ভিজিটরের সামনে, ওই মানে লোকটার সামনে যে অ্যাডটা এসেছে, সে ওই প্রোডাক্টটা সম্বন্ধে খুবই ইন্টারেস্টেড। ও কি করেছে, আচ্ছা কিউরিওসিটি ওর ইনক্রিজ হয়েছে যে আচ্ছা কি প্রোডাক্ট এটা দেখি আমি। ও কি করেছে, ওই অ্যাডটাতে ক্লিক করেছে। ঠিক আছে? ক্লিক করার পর কি করেছে, ওই আপনার ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে এসেছে। কেমন, আমি আবার ওই এখানে আমি মনে করেন যদি আমি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই, মনে করেন, আচ্ছা উদাহরণ দিয়ে বোঝাই, যে মনে করেন এরকম ও সার্চ করছিল, করতে করতে ওর হোস্টিঙ্গারের একটা অ্যাড ও দেখতে পেয়েছে, এবং ওর দেখছে যে এখানে মাত্র 69 টাকা পার মান্থে একটা হোস্টিং পাওয়া যাচ্ছে। ও এটা দেখে খুবই ইন্টারেস্টেড হয়েছে। হওয়ার পর কি করেছে, ওই এটাতে ক্লিক করেছে। হ্যাঁ, ক্লিক করে এরকম ওই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে এসেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই ফ্লোতে কি হলো, যে ও এরকম মানে দেখতে দেখতে ওই অ্যাডে ক্লিক করেছে,
করার পর ও আমাদের ওয়েবসাইটে কিন্তু ল্যান্ড হয়েছে, মানে যে কোম্পানি যে অ্যাড চালাচ্ছে তাদের ওয়েবসাইটে ল্যান্ড হয়েছে। ভালো কথা, ওয়েল এন্ড গুড। এবার কি করেছে, ওই ওয়েবসাইটে ল্যান্ড হওয়ার পর ও তো শুধু এখানে ল্যান্ড হয়ে ব্যাস বসে থাকবে এরকম তো নয়। ও এখানে বসে ল্যান্ড হয়েছে, হওয়ার পর ও প্রোডাক্টটা সম্বন্ধে আরো একটু রিসার্চ করার চেষ্টা করছে। আচ্ছা, এদের কি কি প্ল্যান আছে। আচ্ছা, ওদের একটা 69-এর একটা প্ল্যান আছে, 149-এর একটা প্ল্যান আছে। এইভাবে এইভাবে দেখতে দেখতে ও এরকম দেখেছে, দেখে টেকে দেখে এরকম ওর মনে করেন সবকিছু দেখে টেকে ওর ভালো লেগেছে। ঠিক আছে, যে না আমি সুন্দর, আমি এটা ভালো লেগেছে, আমি এটা এখন পারচেস করব। করার পরে এই দেখেন অ্যাড টু কার্টে ও ক্লিক করেছে। ঠিক আছে, অ্যাড টু কার্টে ক্লিক করার পর, আচ্ছা দেখি এটা, হ্যাঁ, এই যে অ্যাড টু কার্টে ক্লিক করেছে। অ্যাড টু কার্টে ক্লিক করার পর ওকে এরকম একটা পেজে নিয়ে এসেছে, যেখানে ওকে পারচেস করার একটা অপশন দিয়েছে, এই যে তুমি এখানে পারচেস করো। এখন আমরা যদি এই ছবিটার সঙ্গে এই যে ইউজারের জার্নিটা হলো, ওর ল্যান্ডিং পেজে ল্যান্ড হওয়ার পর ওই প্রোডাক্টটা সম্বন্ধে তার বিভিন্ন রিসার্চ করার পর ও অ্যাড টু কার্ট করলো, করার পর এই যে পেজে আসলো, এইটার সঙ্গে যদি আমি এই যে এখানে ছবিটা সঙ্গে মিলাতে চাই, তাহলে কি হবে, যে ও এখানে ওয়েবসাইটে ল্যান্ড হওয়ার পর কি করছে, ফায়ারিং ডিফারেন্ট ইভেন্ট। কি কি ইভেন্ট? ইভেন্ট কাদেরকে আমরা বলবো, ইভেন্ট মানে হলো যে এই যে ও কি করলো, এই যে ওয়েবসাইটে আসার পর এই যে মনে করেন স্ক্রল করছে, এই যে পেজটা স্ক্রল করছে, এটাও একটা ইভেন্ট। হ্যাঁ, তো এখানে যে ওই অ্যাড টু কার্ট করলো, এটাও একটা ইভেন্ট। মানে একজন ইউজার একটা ওয়েবসাইটে এসে যা কিছু করুক না কেন, সবগুলোই একটা ইভেন্ট হিসাবে আমরা কাউন্ট করব। সে যদি এটাকে এরকম সিলেক্ট করে, সেটাও একটা ইভেন্ট। ঠিক আছে, সে যদি এটাতে এই এই জায়গায় যদি একটু ক্লিক করে, যেমন করেন এই যে এই জায়গায় একটা ক্লিক করছে, মনে করেন কোনো একটা জায়গায়, মনে করেন এই জায়গায় একটা ক্লিক করছে, এই জায়গায়, ঠিক আছে, তাহলে সেটাও কিন্তু একটা ইভেন্ট। কি ইভেন্ট? সেটা হলো ক্লিক ইভেন্ট। কেন কি এই জায়গায় মানে যে এসছে ওয়েবসাইটে ভিজিটর, সে এখানে ক্লিক করছে। সেরকম কেউ যদি এই বটনটাতে ক্লিক করে, তাহলে এটা কি ইভেন্ট হবে? অ্যাড টু কার্ট ইভেন্ট। কেন কি ও এই প্রোডাক্টটা তার শপিং কার্টে অ্যাড করে ফেলেছে। ঠিক আছে, তো এরকম একজন ইউজার একটা ওয়েবসাইটে এসে যা কিছু করুক না কেন, সবগুলোকে আমরা একটা ইভেন্ট হিসাবে গণ্য করব। ঠিক আছে, তাহলে আমাদের দেখেন ওই ইউজারটা আমাদের অ্যাড দেখলো, দেখার পর আমাদের ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে ল্যান্ড হয়েছে, হওয়ার পর ওই বিভিন্ন রকমের জায়গায় ক্লিক করছে, স্ক্রল করছে, বিভিন্ন রকমের জিনিস করছে। তার মানে ও কি করছে, ফায়ারিং ডিফারেন্ট ইভেন্ট, মানে বিভিন্ন রকমের ইভেন্ট ফায়ার করছে। ফায়ার করা মানে হলো যে ও করছে, মানে ঘটনাটা ঘটছে ওয়েবসাইটে। ঠিক আছে, তাহলে ও বিভিন্ন রকমের ইভেন্ট এখানে করতে পারে, যে কোনো ইভেন্ট করতে পারে, ক্লিক করতে পারে, স্ক্রল করতে পারে, ক্লিক করতে পারে, সিলেক্ট করতে পারে, যা কিছু যা করবে এখানে ওয়েবসাইটে, সবগুলোকে আমরা ইভেন্ট হিসেবে কাউন্ট করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে ও বিভিন্ন ইভেন্ট এখান থেকে ওয়েবসাইট থেকে ফায়ার হচ্ছে। এইবার তারপরের বক্সটা যদি আমরা দেখি, দেখেন লেখা আছে ক্যাপচারিং দোজ ইভেন্টস উইথ ডিফারেন্ট টুলস। ঠিক আছে, এখন ইউজার যে ইভেন্ট গুলো এখানে করছে, সেই ইভেন্ট গুলো আমাদেরকে ক্যাপচার করতে হবে। কেন ক্যাপচার করতে হবে? কেন কি ওই ইভেন্ট গুলোকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। কেন অ্যানালিসিস করব? কেন কি একজন ওয়েব অ্যানালিস্টের এটাই কাজ, যে সে ওয়েবসাইটে ভিজিটার আসার পর ভিজিটার যে ইভেন্ট গুলো করছে, সেগুলোকে ক্যাপচার করা, এবং সেই ক্যাপচার করে সেই ইভেন্ট গুলো থেকে কোনো ডিসিশন বা কোনো অ্যানালিসিস করা। তাই জন্য তার নাম কিন্তু ওয়েব অ্যানালিস্ট। তাহলে আমাকে নিশ্চয়ই এই যে ইউজার এসে এই ওয়েবসাইটে যে বিভিন্ন ইভেন্ট করছে, সেগুলোকে নিশ্চয়ই আমাকে কোনো না কোনো ওয়েতে আমাকে ক্যাপচার করতে হবে। না, আমি যদি ক্যাপচার না করতে পারি, তাহলে পরবর্তীকালে ওই ইভেন্ট গুলোকে নিয়ে আমি অ্যানালিসিস করব কেমন করে, তাই না? তাহলে আমার এখানে ইভেন্ট গুলো কি করলাম, আমরা ক্যাপচারিং দোজ ইভেন্টস উইথ ডিফারেন্ট টুলস। মানে আমাদের এরকম অনেক টুল আছে, যেগুলো আপনারা পরে জানবেন। সেই টুল গুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, একজন ইউজার আপনার ওয়েবসাইটে এসে কি কি ইভেন্ট করছে, সেগুলো আমরা ক্যাপচার করতে পারি। আচ্ছা, তাই ভাই বুঝলাম, একজন ইউজার আমাদের ওয়েবসাইটে আসলো অ্যাড দেখার পর, আসার পর ওখানে এ বিভিন্ন রকমের ইভেন্ট করছে। ইভেন্ট মানে এখানে ক্লিক হতে পারে, স্ক্রল হতে পারে, যে কোনো জিনিসই হতে পারে। সেইগুলো আমরা, অনেক টুল আছে, সেই টুলের মাধ্যমে ওই ইভেন্ট গুলোকে ক্যাপচার করছি। এখন
আমরা ওই ক্যাপচার করার পর আমরা কি করব, ওই ইভেন্ট গুলোকে নিয়ে আমরা কি পকেটে ঢুকিয়ে আমরা ঘুমিয়ে পড়বো রাত্রেবেলা? না, ওই ইভেন্ট গুলো যেগুলো আমরা ক্যাপচার করব ওই টুলের হেল্প নিয়ে, সেগুলো আমরা কি করব, সেন্ডিং দোজ ইভেন্টস টু ডিফারেন্ট অ্যাড প্ল্যাটফর্ম অ্যান্ড অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম। আমরা ওই ইভেন্ট গুলোকে ক্যাপচার করে ওই টুলের মাধ্যমে ক্যাপচার করে সেগুলোকে কোথায় সেন্ড করব, বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্মের কাছে সেন্ড করব এবং অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে সেন্ড করব। অ্যাড প্ল্যাটফর্ম কোনগুলো, যেগুলো যেগুলো আমি একটু আগে মেনশন করলাম, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, টিকটক, আরো বিভিন্ন রকমের যত সোশ্যাল মিডিয়া আছে, সব সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাড চালানো যায়। তাই বলে কি আমরা সব সোশ্যাল মিডিয়ার কাছে ডেটা পাঠাবো? না। কেন কি, যেই অ্যাডটা দেখে ইউজার ক্লিক করে আমার ওয়েবসাইটে এসেছে, সেই প্ল্যাটফর্মের কাছে আমরা একমাত্র আমাদের ইভেন্ট গুলো পাঠাবো। এবং তার অ্যানালিটিক্স টুল আছে। অ্যানালিটিক্স টুল কোনগুলোকে বলবো, যেই জায়গায় আমরা ওই ডেটাটাকে নিয়ে যাওয়ার পর অ্যানালিসিস করব। হ্যাঁ, যে আমি একজন, আমার ইউজার আমার ওয়েবসাইটে আসলো, একজন ভিজিটার আসার পর ওর ইভেন্ট গুলোকে বিভিন্ন টুলের মাধ্যমে ক্যাপচার করার পর সেগুলোকে আমরা দুটো ডেস্টিনেশনে পাঠাচ্ছি। একটা হলো অ্যাড প্ল্যাটফর্মের কাছে, আর একটা হলো অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে। অ্যাড প্ল্যাটফর্মের কাছে পাঠাচ্ছি একটা আরেকটা উদ্দেশ্যের জন্য, অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে পাঠাচ্ছি আরেকটা অন্য উদ্দেশ্যের জন্য। অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে পাঠাচ্ছি কি জন্য? অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে আমরা পাঠাচ্ছি এই জন্য যেন ওই ডেটা গুলোকে নিয়ে আমরা পরবর্তীকালে অ্যানালিসিস করতে পারি। ঠিক আছে। আর অ্যাড প্ল্যাটফর্মের কাছে কেন পাঠাচ্ছি? অ্যাড প্ল্যাটফর্মের কাছে পাঠালে আমাদের ওই ডেটাগুলো যদি অ্যাড প্ল্যাটফর্মরা পায়, তাহলে আমাদের অ্যাড প্ল্যাটফর্ম কি করবে, আমাদের যে অ্যাডটা চলছে সেটা ভালোভাবে অপটিমাইজ করতে পারবে। অপটিমাইজ কি সেটা আমি একটু পরেই বলছি, ঠিক আছে, কিন্তু অপটিমাইজ করতে পারবে, এটা একটু মনে রাখবে। ঠিক আছে। ওকে। তাহলে রাহিব ভাই, আমরা ঠিক আছে, ভালো কথা, একজন অ্যাডে ক্লিক করলো, করার পর আমার ওয়েবসাইটে ও ল্যান্ড করলো, করার পর ও বিভিন্ন রকমের ইভেন্ট করছে। সেই ইভেন্ট গুলোকে আমরা বিভিন্ন টুলের মাধ্যমে ক্যাপচার করছি। করার পর সেই ইভেন্ট গুলোকে আমরা দুটো জায়গায় পাঠাচ্ছি, একটা হয় অ্যাড প্ল্যাটফর্মের কাছে, অথবা আমরা একটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে পাঠাচ্ছি। ওয়েল এন্ড গুড, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তারপর আমরা কি এই দ্বিতীয় বক্স, এই এই বক্সটাতে যদি আমরা চলে আসি, তাহলে এখানে দেখেন লেখা আছে অ্যানালাইজ দোজ ডেটা অ্যান্ড জেনারেট রিপোর্ট বেসড অন দোজ ডেটা। এখন ওই যে আমরা ইভেন্ট গুলো ক্যাপচার করেছি বিভিন্ন টুলের মাধ্যমে, তার মাধ্যমে একটা জায়গায় আমরা পাঠিয়েছি অ্যাড প্ল্যাটফর্মের কাছে, আর একটা জায়গা পাঠিয়েছি অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে। এখন এই অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে আমরা ওই যে ডেটা গুলো পাঠালাম, সেটাকে নিয়ে আমরা কি করব, বিভিন্ন রকমের অ্যানালিসিস করব। অ্যানালিসিস করব কি রকম, ওই ডেটাতে আমরা দেখার চেষ্টা করব, আচ্ছা ইউজার কোন কোন প্রোডাক্ট গুলো বেশি ভিউ করছে। আমার ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট আছে, এখন কোন প্রোডাক্টটা ওয়েবসাইট একজন ইউজার এসে বেশি দেখছে, ঠিক আছে, সেটার প্রতি বেশি ইন্টারেস্টেড হচ্ছে। আচ্ছা, সেটা আমি অ্যানালিসিস করতে পারি। আর কি অ্যানালিসিস করতে পারি, আচ্ছা আমার ইউজার আমার ল্যান্ডিং পেজে আসার পর সে কি এখানে স্ক্রল করে 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 লাস্ট অব্দি আমার পেজে অব্দি আসছে কিনা, সেটাও আমার অ্যানালিসিস করতে পারি। আমার আমার ওয়েবসাইটে কোন প্রোডাক্টটা বেশি পারচেজ হচ্ছে, সেটাও আমি অ্যানালিসিস করতে পারি। হ্যাঁ। তো এরকম যে বিভিন্ন ইভেন্ট গুলো আমরা অ্যানালিটিক্স টুলের কাছে পাঠাচ্ছি, সেই ইভেন্ট গুলোকে আমরা নিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকমের অ্যানালিসিস করতে পারি। ঠিক আছে। এবং ওই অ্যানালিসিস করে একটা রিপোর্ট জেনারেট করি। ঠিক আছে। রিপোর্ট মানে হলো যে আমরা যখন কোনো কিছু অ্যানালিসিস করি, অ্যানালিসিস করার পর কিন্তু আমরা একটা কনক্লুশনে আসি। ঠিক আছে। বা একটা রিপোর্ট আমরা জেনারেট করি। তা আমরা ওই অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে কি করব, ওই ইভেন্ট গুলোকে নিয়ে অ্যানালিসিস করব। অ্যানালিসিস করার পর একটা রিপোর্ট জেনারেট করব। ঠিক আছে। এবং তারপরে যদি আমি স্টেপে চলে আসি, যে ওই রিপোর্টটা জেনারেট করার পর কি করব, আমরা ওই রিপোর্টটা ফাইলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো, তাই কি না? ওই রিপোর্টটা জেনারেট করার পর সেখান থেকে আমরা কি করব, একটা বিজনেস ডিসিশন নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। কিরকম বিজনেস ডিসিশন নেওয়ার চেষ্টা করব, যে বিজনেস ডিসিশনটা নিলে আমাদের বিজনেস যেন আরো ভালোভাবে মানে ইমপ্রুভ হতে পারে। হ্যাঁ, আমরা ভালোভাবে কাস্টমারকে সার্ভিস দিতে পারি, আমরা ভালো প্রোডাক্টটা যেন ক্লায়েন্টের কাছে কাস্টমারের কাছে পৌঁছাতে পারি, এরকম একটা বিজনেস ডিসিশন নেওয়ার চেষ্টা করব। কার উপর বেসিস করে? ওই রিপোর্টটার উপর বেসিস করে। এবং ওই রিপোর্টটা কেমন করে জেনারেট হয়েছে? ওই রিপোর্টটা জেনারেট হয়েছে ইউজারের
ইউজার ওয়েবসাইটে এসে যে যে ইভেন্ট গুলো করেছে সেই ইভেন্টের উপরে বেসিস করে ওই রিপোর্টটা তৈরি হয়েছে, ঠিক আছে। তার মানে ওই রিপোর্টটা তৈরি হয়েছে ইউজারের ডেটার উপর। কেন কি প্রত্যেকটা ইভেন্টই কি একটা করে ডেটা, কেন কি আমি বললাম যে একটা ডেটা বিভিন্ন ফর্মে থাকতে পারে। তাহলে ওই প্রত্যেকটা রিপোর্টই কিন্তু আমার মানে ডেটার উপর বেস করে তৈরি হচ্ছে, এবং ওই রিপোর্টের উপর বেস করে আমি একটা বিজনেস ডিসিশন নিচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে আমি বিজনেস ডিসিশন নিয়েছি, নেওয়ার পর কি করলাম? আমি বিজনেস ডিসিশন নিয়ে আমি আমার শেষ, এরকম কি না। বিজনেস ডিসিশন নেওয়ার পর আমাকে কিন্তু সেই ডিসিশনটা আমার বিজনেসে ইমপ্লিমেন্ট করতে হবে। তবেই না আমি সেটা থেকে আউটকাম নিতে পারবো যে আমি যে ডিসিশনটা নিয়েছিলাম সেটা সঠিক না তার মধ্যে ভুল আছে। আমি যদি ওই বিজনেস ডিসিশনটা ইমপ্লিমেন্টই আমার বিজনেসে না করি, তাহলে তো আমি বুঝতে পারবো না যে আচ্ছা আমি যে বিজনেস ডিসিশনটা নিয়েছিলাম সেটা আদৌ ঠিক ছিল না ভুল ছিল, আমার আমার প্রেডিকশনটা ঠিক ছিল না ভুল ছিল। আচ্ছা ফাহিম ভাই, এগুলো করেন না, আমি তো বারবার বললাম যে এগুলো মাউথ নাড়ানোড়ি করেন না, ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমাকে ওই বিজনেস ডিসিশনটা কি করতে হবে? তারপরে আমি যদি বক্সে চলে আসি, যে সার্ভ ইউর প্রোডাক্ট বা সার্ভিসেস বেসড অন দ্য ডেটা অর রিটার্গেট পিপল উইথ অ্যাডস। তার মানে যে আমরা যে এই বিজনেস ডিসিশনটা নিলাম, নেওয়ার পর কি করব? আমরা আমাদের বিজনেসে কিছু ইমপ্রুভ করার চেষ্টা করব। কি কি ইমপ্রুভ করার চেষ্টা করব? যদি আমরা কোনো ই কমার্স রিলেটেড ওয়েবসাইট হয়, তাহলে আমাদের প্রোডাক্টটা ইমপ্রুভ করার চেষ্টা করব। যদি আমরা আমাদের সার্ভিস বেস কোনো ওয়েবসাইট হই, হ্যাঁ, যেখানে আমরা কোনো সার্ভিস সেল করছি, সেখানে আমাদের সার্ভিসটা কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। যদি আমি অ্যাড চালাচ্ছি, আমি অ্যাজ এ বিজনেস ওনার আমি বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাড চালাচ্ছি, গুগলে চালাচ্ছি অথবা ফেসবুকে আমি অ্যাড চালাচ্ছি, তাহলে কি করব? আমি আমার অ্যাডটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব যেন আমি সঠিকভাবে রিটার্গেট করতে পারি পিউপিলকে, ঠিক আছে। তাহলে এই যে জিনিসগুলো আমরা করছি সেটাকে বলা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজ। মানে আমি বিজনেস ডিসিশন নিলাম, নেওয়ার পর সেটাকে আমি আমার বিজনেসে ইমপ্লিমেন্ট করছি। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি ইমপ্রুভ করার পর কি হবে? সেই যে ইমপ্রুভ প্রোডাক্ট বা সার্ভিস বা অ্যাড যাই বলেন, সেটা কিন্তু আবার আপনার মেন যেখান থেকে চালু হয়েছিল ইউজার থেকে, সেই ইউজারের কাছেই আবার কিন্তু চলে আসে। কেন কি সেই ইউজার আবার একজন ব্রাউজারে এসে আবার সে কিন্তু বিভিন্ন রকমের জিনিস সার্চ করছে এবং তার সামনে বিভিন্ন রকমের অ্যাড আসছে। এইবার এই যে একটা লুপ আপনি দেখতে পাচ্ছেন, এই লুপটা কিন্তু বারবার বারবার চলতে থাকে। কেমন? আমি আরেকবার বলি, যে প্রথমবার যখন ও অ্যাডে ক্লিক করলো, করার পর ও আমার ওয়েবসাইটে আসলো, আসার পর বিভিন্ন রকমের ইভেন্ট করলো, ইভেন্ট গুলোকে আমরা বিভিন্ন টুলের মাধ্যমে ক্যাপচার করলাম, করার পর আমরা বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্মের কাছে পাঠালাম অথবা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে পাঠালাম। ওই অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে আমরা ওই ডেটাগুলোর উপর বেস করে একটা রিপোর্ট জেনারেট করলাম। যে রিপোর্ট জেনারেট করে সেই রিপোর্ট থেকে আমরা একটা বিজনেস ডিসিশন নিলাম। সেই বিজনেস ডিসিশন থেকে আমরা ওই আমাদের প্রোডাক্ট বা সার্ভিস বা অ্যাড যাই বলেন সেটাকে ইমপ্রুভ করলাম, এবং সেই সার্ভিসটাকে বা প্রোডাক্টটাকে আবার ইউজারের সামনে এসে প্রেজেন্ট করলাম। হ্যাঁ, আবার ইউজার কি করবে? ওই প্রোডাক্টটা দেখে আবার আপনার ওয়েবসাইটে আসবে, এসে আবার বিভিন্ন রকমের ইভেন্ট ঘটাবে। সেই ইভেন্ট গুলোকে আবার আমরা ক্যাপচার করব, ক্যাপচার করার পর আবার অ্যাড প্ল্যাটফর্মের কাছে পাঠাবো বা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে পাঠাবো। আবার সেই অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে সেই ডেটাগুলোর উপর বেসিস করে রিপোর্ট জেনারেট করব। সেই রিপোর্ট থেকে আবার আমরা একটা বিজনেস ডিসিশন নিব, এবং সেই বিজনেস ডিসিশনের উপর বেস করে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস বা অ্যাড যাই বলেন সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব এবং আবার ক্লায়েন্ট মানে ইউজারের সামনে প্রেজেন্ট করব। এই যে লুপটা কন্টিনিউয়াস চলতেই থাকে, চলতেই থাকে, এক যতক্ষণ আপনার প্রোডাক্ট বা সার্ভিস পারফেক্ট না হয়ে যায়। এখন আপনার মনে হতে পারে রাহি ভাই, এরকম কি কোনো সিচুয়েশন হতে পারে যে এই লুপটা চলতে চলতে এমন একটা সার্টেন পজিশনে আমরা পৌঁছে গেলাম যেখানে আমাদের প্রোডাক্ট একদম পারফেক্ট 100-এ 100 হয়ে গেছে? সেটা কোনোদিন সম্ভব হয়নি, আর কোনোদিন সম্ভবও হবে না, ঠিক আছে। তো এই লুপটা কন্টিনিউয়াস চলতেই থাকবে, আর আপনার বারবার প্রোডাক্ট বা সার্ভিস বা অ্যাড যাই বলেন সেটা ইমপ্রুভ করার স্কোপ থাকবেই। সবসময় স্কোপ থাকবে, ইমপ্রুভ হবে না, 100-এ 100 কোনোদিন হবে না। তাই জন্য এই লুপটা সবসময় চলতেই থাকবে। এটাকে বলা হয় ট্রায়াল অ্যান্ড এরর বেসিস। হ্যাঁ, মানে আপনি বিভিন্ন রকম ভাবে ডিসিশন নিচ্ছেন ডেটার উপর বেস করে, এবং সেই অনুযায়ী আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে ইমপ্রুভ করছেন, করে ইউজারের সামনে প্রেজেন্ট করছেন। তখন ইউজার সেই অনুযায়ী আবার বিহেভ করছে,
সেই ডেটাকে আবার ক্যাপচার করছেন, করার পর আবার একটা বিজনেস মানে রিপোর্ট জেনারেট করছেন, সেই রিপোর্টের উপর আবার বিজনেস ডিসিশন নিচ্ছেন, নেওয়ার পর আবার প্রোডাক্ট আর সার্ভিসটাকে ইমপ্রুভ করে আবার ক্লায়েন্টের মানে ইউজারের সামনে প্রেজেন্ট করছেন। ইউজার আবার এখান থেকে একটা ফিডব্যাক দিচ্ছে, সেই ফিডব্যাক মানে কি এই ইভেন্ট ঘটাচ্ছে, সেই ইভেন্ট গুলোকে আবার আপনি ক্যাপচার করছেন, আবার সেটাকে অ্যানালিসিস করছেন, অ্যানালিসিস করে রিপোর্ট করছেন, আবার ইমপ্রুভ করার চেষ্টা করছেন। এই যে আপনার মানে কন্টিনিউয়াস লুপটা চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে এই যে লুপটা, এই লুপটাই হলো একজন মানে ওয়েব অ্যানালিটিক্স এর যে পুরো ইকোসিস্টেমটা, এই ইকোসিস্টেমটা এইভাবেই কিন্তু কাজ করে। তাহলে এই ইকোসিস্টেমটা কিন্তু এইভাবে কাজ করে। এই ইকোসিস্টেমটা যদি আপনি ভালোভাবে বুঝে যান, তাহলে আপনি কিন্তু ইন ফিউচারে যে মানে কোনো জায়গায় আপনার কিন্তু প্রবলেম হবে না। হ্যাঁ, এই যে পুরো ইউজারের যে জার্নিটা, এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে রাহি ভাই আমি বুঝলাম যে ওয়েব অ্যানালিটিক্স কি, হ্যাঁ, এবং এই পুরো ইকোসিস্টেমটা কিভাবে কাজ করে। ওয়েল এন্ড গুড, ঠিক আছে। কিন্তু এই যে এর পরে যদি আমি টপিকে চলে আসি, যে এই যে হোয়াট ইজ কনভার্সন ট্র্যাকিং, হ্যাঁ। তো এবার দেখেন, আমাদের এই যে ইউজার একজন ওয়েবসাইটে এসছে, আসার পর বিভিন্ন রকমের ইভেন্ট করছে। কেমন? যে ও মনে করেন এখানে স্ক্রল করছে, অথবা এই যে এটাকে সিলেক্ট করছে, অথবা এখানে ক্লিক করছে। হ্যাঁ, এখন কি করবে সেটা তো আপনি আগে থেকে ডিটারমাইন করতে পারবেন না। একজন ইউজার আপনার ওয়েবসাইটে এসে কোথায় ক্লিক করবে, কোথায় এরকম সিলেক্ট করবে, কোথায় কি করবে না করবে, সেটা তো আপনি আগে থেকে জানতে পারবেন না, তাই না? তো সেই ইউজার এসে কিন্তু যে কোনো জিনিস করতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা এই যে প্রত্যেকটা ইভেন্ট করছে, এই প্রত্যেকটা জিনিস যে করছে ও ওয়েবসাইটে এসে, সেগুলোকে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা ইভেন্ট হিসেবে কাউন্ট করব, ঠিক আছে। এটাই তো আমরা একটু আগে এখানে বুঝলাম, ঠিক আছে। কিন্তু আমরা প্রত্যেকটা ইভেন্ট কি আমাদের বিজনেসের জন্য ইম্পর্টেন্ট? প্রত্যেকটা ইভেন্ট, এখানে যে ইউজার এসে যে বিভিন্ন ইভেন্ট করছে, প্রত্যেকটা ইভেন্টে কি আমার বিজনেসের জন্য ইম্পর্টেন্ট? এখন তাহলে যদি সেটাকে আপনাকে ডিটারমাইন করতে হয় যে কোন ইভেন্টটা আমার বিজনেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেই সেটা ডিটারমাইন করার ওয়ে হলো এই যে কনভার্সন, ঠিক আছে। এখন এই কনভার্সনটা বুঝতে গেলে যদি আমি আবার একটা আপনাদের সঙ্গে সামনে একটা পিকচার প্রেজেন্ট করি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। কেমন? যে মনে করেন, এই যে মনে করেন আকাশে অনেক মেঘ জমেছে, ঠিক আছে। এবং ওই আকাশ থেকে এখন বৃষ্টি পড়বে, হ্যাঁ। কিসের বৃষ্টি পড়বে? বিভিন্ন রকমের ইভেন্টের বৃষ্টি পড়বে। কেমন ইভেন্ট? যে মনে করেন কেউ একজন আমার ওয়েবসাইটে এসে, মনে করেন কেউ একজন অ্যাড টু কার্ট করেছে, মানে এই যে আমি একটু আগে যে অ্যাড টু কার্ট করলাম, এই যে মনে করেন এই যে প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করলাম, এই যে অ্যাড টু কার্ট করেছে, হ্যাঁ। অথবা মনে করেন কেউ করেছে কি, আমার ওয়েবসাইটে এসে লগ ইন হয়েছে, এই যে লগ ইন হয়েছে, এই যে লগ ইন করেছে, ঠিক আছে। অথবা কেউ মনে করেন আমার ওয়েবসাইটে কিছু একটা এসে পারচেস করেছে, অথবা কেউ মনে করেন আমার ওয়েবসাইটে এসে সাইন আপ করেছে, কেউ মনে করেন ফর্ম সাবমিট করেছে, ঠিক আছে। কেউ মনে করেন স্ক্রল করেছে, এই যে এরকম মনে করেন কেউ এরকম স্ক্রল করেছে, ঠিক আছে। অথবা কেউ মনে করেন একটা ভিডিও আছে, ওই ভিডিওটাকে প্লে করেছে, মনে করেন আমার ওয়েবসাইটে কোনো একটা জায়গায় ভিডিও আছে, ওই ভিডিওটা মনে করেন প্লে করেছে, ঠিক আছে। তো এই যে ইউজার বিভিন্ন রকমের ইভেন্ট করছে, ঠিক আছে। তাহলে এই ইভেন্ট গুলোকে আমরা কি হিসেবে ধরতে পারি? একটা যখন আকাশে মেঘ মানে হয়, জড়ো হয়, তখন কিন্তু সেখান থেকে বৃষ্টি হয়, ঠিক আছে। তো সেরকম এখানে ইভেন্টের বৃষ্টি হচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে আমি এই যে আকাশ থেকে বিভিন্ন রকমের ইভেন্টের বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো এই ইভেন্ট গুলোকে আমি কি করব, একটা এরকম এই যে এরকম ছোট 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 ফুটো আছে, এরকম ফুটোওয়ালা একটা পাত্রে আমি কিন্তু এটাকে ক্যাপচার করব, বা মনে করেন মেন কথা হলো একটা পাত্রে আমি এটাকে ধরবো বৃষ্টির জলগুলোকে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। কিন্তু এই বৃষ্টির সঙ্গে কিছু কিছু মনে করেন যে, মনে করেন ওই যে বরফও কিন্তু বৃষ্টি হচ্ছে, বরফ বৃষ্টি, শিলা বৃষ্টি যেটাকে বলা হয়, ঠিক আছে। তো শিলা বৃষ্টিও হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে না, আমি এই পাত্র দিয়ে ওই যে বরফ যেগুলো বৃষ্টি হচ্ছে সেগুলোকে আমি ফিল্টার আউট করব না। শুধুমাত্র আমি জল, মানে বৃষ্টির যে জল আছে সেটাকে আমরা এই নিচে একটা ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কিতে রিজার্ভ করব। কিন্তু আমার যে মানে বরফগুলো যে হচ্ছে, সেই বরফগুলো আমি কিন্তু ক্যাপচার করব না বা নিব না, ঠিক আছে। তাই জন্য কি করেছি, আমি এই পাত্রটা এখানে মানে রেডি করে রেখেছি, এবং ওই পাত্রটার নিচে একটা পাইপ লাগিয়ে দিয়েছি, হ্যাঁ। বা ফিল্টার লাগিয়ে দিয়েছি। মনে করেন দেখবেন ওই যে আমাদের বাড়ির মনে করেন ফিল্টার লাগায় না, যে জল পরিষ্কার করার জন্য,
তো ওই ফিল্টার আমি এখানে লাগিয়ে দিয়েছি, এই ফিল্টার দিয়ে একমাত্র বৃষ্টির জলই পাস হতে পারবে, আর অন্য কিছু কিন্তু পাস হতে পারবে না। এবং ওই বৃষ্টির জল পাস হয়ে নিচের ট্যাঙ্কিতে কিন্তু এটা স্টোর হবে, ঠিক আছে। এখন মনে করেন এরকম ইভেন্টের বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তার সঙ্গে শিলা বৃষ্টিও হচ্ছে। এখন এই যে পাত্রটাতে ওই সবকিছু জড়ো হচ্ছে, মানে বরফও জমা হচ্ছে, বৃষ্টির জলও জমা হচ্ছে, সবই জমা হচ্ছে। জমা হওয়ার পর এই ফিল্টার দিয়ে কিন্তু শুধুমাত্র বৃষ্টির জলগুলো এখানে পার হয়ে এই ট্যাঙ্কিতে জমা হচ্ছে। কিন্তু এই যে ফিল্টারটা, এই ফিল্টারটা কেমন করে কাজ করবে? যে আচ্ছা, আমার এখানে যে যে পাত্রে যে বৃষ্টির জল আর বরফ গুলো জমা হচ্ছে, তার মধ্যে আমি কোনটাকে আমি এখান থেকে পাস করাবো, মানে কোনটা আমার ফিল্টারের মাধ্যমে পাস হয়ে এই ট্যাঙ্কিতে জমা হবে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, যে শুধুমাত্র বৃষ্টির জলটা এখান থেকে ফিল্টারের মধ্যে পাস হয়ে এই ট্যাঙ্কিতে চলে আসবে। সেরকম, তো আমার এই যে আমার ওয়েবসাইটে একজন ইউজার এসছে, আসার পর ও বিভিন্ন রকমের ইভেন্ট করছে, এখানে স্ক্রল করছে, কখনো এখানে এটা সিলেক্ট করছে, কখনো এখানে ক্লিক করছে, হ্যাঁ, বিভিন্ন জিনিস ক্লিক করছে। কিন্তু এখন কোন ইভেন্টটাকে কনভার্সন হিসাবে আমি ধরবো, সেটা ডিপেন্ড করবে আমার বিজনেসের অবজেক্টিভের উপর ডিপেন্ড করে। কেমন? যে সব ইভেন্ট কিন্তু কনভার্সন নয়। এই যে মনে করেন ইউজার এসে বিভিন্ন রকমের ইভেন্ট করছে, সব ইভেন্ট কিন্তু কনভার্সন নয়। এখন কনভার্সন ইভেন্ট কাকে বলবো? যে ইভেন্ট গুলো আমার বিজনেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কেমন, কোন ইভেন্ট গুলো সাধারণত বিজনেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়? যদি একটা ই কমার্স ওয়েবসাইট হয়, মানে যে ওয়েবসাইটে আপনি কোনো কিছু পারচেস করতে পারেন, সেই ধরনের যদি ওয়েবসাইট হয়, সেই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে মনে করেন পারচেজ ইভেন্ট একটা হয়। মনে করেন যখন কেউ কোনো ওয়েবসাইটে এসে কোনো কিছু পারচেস করে, তখন একটা ইভেন্ট ফায়ার হয়, সেটার নাম হলো পারচেজ ইভেন্ট, ঠিক আছে। তো সেই পারচেজ ইভেন্টটাকে আমরা কনভার্সন হিসাবে কাউন্ট করব। কেন? কেন কি আমার বিজনেসের ক্ষেত্রে পারচেস যদি মানুষ বেশি বেশি করে, তাহলে আমার বিজনেস কিন্তু বেশি তাড়াতাড়ি গ্রো হবে। তাই জন্য পারচেজ ইভেন্টটা আমার বিজনেসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু আমার ওয়েবসাইটে কে এসে এটা এই যে এইটা মনে করেন এরকম করে সিলেক্ট করলো, সেটা অতটা ইম্পর্টেন্ট নয়। কেন কি, এটা ডাইরেক্টলি আমার ওয়েবসাইটে কনভার্সনের উপর ডিপেন্ড, মানে রিলেটেড নয়। মানে এখানে যদি কেউ সিলেক্ট করে, সেটা আমার বিজনেসকে কোনো বেনিফিট দিচ্ছে না, এই ইভেন্টটা আমার ওয়েবসাইটকে কোনো বেনিফিট দিচ্ছে না। কিন্তু কেউ যদি আমার ওয়েবসাইটে এসে এখানে মনে করেন এই যে অ্যাড টু কার্ট করার পর যদি কেউ পারচেস করে ফেলে, তাহলে সেটা কিন্তু আমার ওয়েবসাইটকে আমার বিজনেসকে বেনিফিট দিচ্ছে। তার মানে কনভার্সন ইভেন্ট আমরা কোন ইভেন্ট গুলোকে বলবো? সেই ইভেন্ট গুলো যেগুলো ডাইরেক্টলি আমার বিজনেসের বেনিফিটে কাজে দিচ্ছে, ঠিক আছে, সেগুলোকে আমরা কনভার্সন ইভেন্ট হিসাবে কাউন্ট করব। কিন্তু আমার এই যে যেমন এখানে যখন বিভিন্ন রকমের ইভেন্ট আসছিল, তার মধ্যে আমরা শুধুমাত্র কিছু ইভেন্টকে আমরা কনভার্সন ইভেন্ট হিসাবে কাউন্ট করেছি। যেমন একটা হলো লগ ইন, মানে কেউ যদি আমার ওয়েবসাইটে এসে কেউ কোনো কিছু লগ ইন করে, সেটা আমার জন্য বিজনেসের ক্ষেত্রে আমার এটা ইম্পর্টেন্ট হতে পারে। কেউ এসে আমার ওয়েবসাইটে কেউ কিছু পারচেস করেছে, তাহলে সেটাও আমার বিজনেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কেউ এসে আমার প্রোডাক্ট, কোন একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছে, হ্যাঁ, আমার একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছে, সেটাও আমার বিজনেসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট। কেন? কেন কি আমি পরবর্তীকালে বুঝতে পারবো, আচ্ছা এই প্রোডাক্টটা মানুষ বেশিরভাগ মানুষ এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করছে, তার মানে এই প্রোডাক্টের উপর বেশি জন মানুষ ইন্টারেস্টেড কেনার জন্য। যদি ইন্টারেস্টেড না হয়, তাহলে ও প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করবেই বা কেন, তাই না? তাহলে অ্যাড টু কার্টও আমার কাছে একটা ইম্পর্টেন্ট, ফর্ম সাবমিটও আমার কাছে একটা ইম্পর্টেন্ট, বিজনেস বিগিন চেক আউট আমার কাছে একটা ইম্পর্টেন্ট। ইভেন বিগিন চেক আউট হলো যে যখন মনে করেন অ্যাড টু কার্ট করার পর একটা চেক আউট পেজ আসে, যেখানে ওই যে আপনাকে বিলিং ডিটেলস, হ্যাঁ, শিপিং ডিটেলস, এইসব যেগুলো ডিটেলস গুলো দিতে হয়, সেই পেজটাকে আমরা চেক আউট পেজ বলি, ঠিক আছে। তো ওই পেজে আমাদের এই বিগিন চেক আউট ইভেন্টটা ফায়ার হয়, ঠিক আছে। তারপর ফর্ম সাবমিট, যদি আমার ওয়েবসাইটে কোনো একটা ফর্ম থাকে, সেই ফর্মটা যখন কেউ মানুষ ফিল আপ করে সাবমিট করবে, তাহলে এই ইভেন্ট গুলো আমার বিজনেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তাই জন্য আমি এই ইভেন্ট গুলোকে কনভার্সন হিসাবে কাউন্ট করব। কিন্তু আমার ওয়েবসাইটের ক্ষেত্রে কেউ এসে এই যে এখানে ক্লিক করলো, সেটা আমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়। কেন কি, এটা আমার বিজনেসের মানে ডাইরেক্টলি আমার বিজনেসকে কোনো বেনিফিট করছে না। তাই জন্য এই ইভেন্ট গুলোকে আমরা কনভার্সন হিসাবে ধরবো না, ঠিক আছে। এখন এর মধ্যে একটা মানে কিন্তু আছে। কিন্তু কি, যে যে মনে করেন এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করে, যে কোন ইভেন্টটা কনভার্সন হিসাবে কাউন্ট হবে আর কোন ইভেন্ট কনভার্সন হিসাবে কাউন্ট হবে না। কেমন রাহি ভাই, কেমন করে এটা হবে?
বিজনেস টু বিজনেস কেমন করে ভ্যারি করবে? একটা ইভেন্ট তো যদি মানে ইম্পর্টেন্ট হয়, সব বিজনেসের ক্ষেত্রে সেটা ইম্পর্টেন্ট হবে, কেন হবে না? হ্যাঁ, কিন্তু আমি বলবো যে না, একটা ইভেন্ট আপনার বিজনেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু আমার বিজনেস ক্ষেত্রে সেটা নাও ইম্পর্টেন্ট হতে পারে। হ্যাঁ, কেমন, আমি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। যে মনে করেন আপনার একটা, মনে করেন বিজনেস আছে, আপনি মনে করেন লিড জেনারেশন বিজনেস, মানে বা সার্ভিস রিলেটেড কোনো বিজনেস। কেমন, উদাহরণ দিয়ে আপনি বোঝাই। যে মনে করেন আপনাদের ওখানে মনে করেন, বা আমাদের কোনো একটা ডাক্তার মনে করেন আমেরিকা থেকে এসছে, আসার পর মনে করেন আহ, মনে করেন ওই যে আমার চেম্বার, এর আগের দিন যেটা উদাহরণ দিয়েছিলাম, যে মনে করেন সেই চেম্বারে মনে করেন ডাক্তার দেখাতে গেলে তাদের কি অনলাইনে বুকিং করতে হয়, ঠিক আছে? তো এবার এই যে ওই বুকিং করার যে ফর্মটা আছে, সেই ফর্মটা ওই বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন কি ওই ফর্মের মাধ্যমেই কিন্তু একজন লিড জেনারেট হচ্ছে। লিড জেনারেট হচ্ছে মানে একটা প্রসপেক্ট জেনারেট হচ্ছে, যে এ একজন রুগী, এ দেখাতে ইচ্ছুক, একটা প্রসপেক্ট জেনারেট হলো। তাহলে ওই ফর্মটা ফিল আপ করা এবং ওই ফর্মটা সাবমিট করা খুবই ইম্পর্টেন্ট আপনার বিজনেসের ক্ষেত্রে, সার্ভিস রিলেটেড বিজনেসের ক্ষেত্রে। কিন্তু আমার মনে করেন বিজনেস একটা ই কমার্স রিলেটেড বিজনেস, ঠিক আছে, যেখানে আমি অনলাইনে প্রোডাক্ট সেল করি। হ্যাঁ, এখন আমার প্রোডাক্টেও, আমার ওয়েবসাইটেও একটা ফর্ম আছে, কিন্তু আমার ফর্মের ফিল আপ করার মাধ্যমে কোনো লিড জেনারেট হয় না। সাধারণত মনে করেন কন্ট্যাক্ট আস ফর্ম আছে, মনে করেন আমার ওয়েবসাইটে একটা কন্ট্যাক্ট আস ফর্ম আছে। ওই যে দেখবেন কন্ট্যাক্ট আস পেজে গেলে একটা কন্ট্যাক্ট আস ফর্ম থাকে, যেখানে ওই যে মনে করেন মানে ওয়েবসাইট ওয়ালাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে ওই ফর্মটা মানে ফিল আপ করতে হয়। তো এরকম আমার ওয়েবসাইটে একটা কন্ট্যাক্ট আস ফর্ম আছে। এখন ওই কন্ট্যাক্ট আস ফর্মটা ফিল আপ হলেও কিন্তু ফর্ম সাবমিট ইভেন্ট ফায়ার হয়, কিন্তু আমার বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয়। কেন কি ওই ফর্মটা সাবমিট হলে সেটা ডাইরেক্টলি কিন্তু আমার বিজনেসে কোনো বেনিফিট দিবে না। কেন কি কেউ তো ওটাতে ওই ফর্মটা ফিল আপ করে কেউ পারচেসও করছে না, কোনো কিছুই করছে না, তাই না? কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে ওই ফর্মটা ইম্পর্টেন্ট ছিল। কেন? কেন কি ওই ফর্মটা ফিল আপের মাধ্যমেই কিন্তু একটা লিড জেনারেট হচ্ছিল, একটা প্রসপেক্ট জেনারেট হচ্ছিল, যেখান থেকে আপনার সেল হওয়ার মানে চান্স ছিল, মানে ইন ফিউচারে ওই প্রসপেক্টটা আপনার কাছ থেকে ডাক্তার দেখাবে, ঠিক আছে, সেল হওয়ার, জেনারেট হওয়ার চান্স ছিল। তাহলে দেখেন একই ইভেন্ট, ফর্ম সাবমিট ইভেন্ট, হ্যাঁ, যে দুই জায়গায় দুটো ওয়েবসাইটে ফর্ম আছে, কিন্তু একটা বিজনেসের ক্ষেত্রে ফর্ম সাবমিট ইভেন্টটা কনভার্সন হিসেবে কাউন্ট হবে, কেন কি ওটা একদম খুবই ইম্পর্টেন্ট ইভেন্ট। আর একটা বিজনেসের ক্ষেত্রে ফর্ম সাবমিট ইভেন্টটা কনভার্সন হিসেবে কাউন্ট হবে না। কেন? কেন কি সেটা ওই বিজনেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নাই। ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে ফর্ম সাবমিট করলে, ওই যে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট হলে খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু ইভেন্ট নয়। কিন্তু একটা লিড জেনারেশন ওয়েবসাইটের ক্ষেত্রে বা সার্ভিস বেসড ওয়েবসাইটের ক্ষেত্রে ফর্ম সাবমিট একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইভেন্ট, ঠিক আছে? তাই জন্য আমি আগেই বলেছিলাম যে একটা ইভেন্ট একটা বিজনেসের ক্ষেত্রে কনভার্সন হতে পারে, আর একটা বিজনেসের ক্ষেত্রে নাও হতে পারে। এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করে। ওই জন্য আমি এখানে দেখেন এই ফিল্টারের ক্ষেত্রে লিখে দিয়েছি যে বেসড অন বিজনেস অবজেক্টিভ, ঠিক আছে, যে আপনার বিজনেসের অবজেক্টিভ অনুযায়ী আপনার কোন ইভেন্টে কনভার্সন হবে সেটা ডিটারমাইন হবে, ঠিক আছে? এইটা একটা সিনারিও গেল, যে আপনার বিজনেস মনে করেন ই কমার্স রিলেটেড বিজনেস, আর আমার মনে করেন সার্ভিস বেস রিলেটেড বিজনেস, তাই জন্য আমাদের কনভার্সন আলাদা আলাদা হলো, ঠিক আছে? মানে একটা ইভেন্ট আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো, কনভার্সন হলো, আর আমার ক্ষেত্রে সেটা ইম্পর্টেন্ট হলো না, সেটা কনভার্সনও হলো না, ঠিক আছে? কিন্তু এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ঠিক আছে রাই ভাই, আহ, ওর নাই সার্ভিস বেস ওয়েবসাইট ছিল, আমার ই কমার্স বেস ওয়েবসাইট ছিল, দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা ওয়েবসাইট ছিল, দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা ইভেন্ট, মানে একই ইভেন্ট কিন্তু আলাদা আলাদা যেহেতু বিজনেস, তাই জন্য একজনের ক্ষেত্রে একটা কনভার্সন হলো, আর একজনের ক্ষেত্রে এটা কনভার্সন ইভেন্ট হলো না। সেটা আমি লজিক্যাল, আমি বুঝলাম। কিন্তু মনে করেন যে আমারও একটা ই কমার্স বেসড ওয়েবসাইট আছে, আরেকজনেরও একজন ই কমার্স বেসড ওয়েবসাইট আছে, তাহলেও কি একটা ইভেন্ট একজনের ক্ষেত্রে কনভার্সন হতে পারে আর একজনের ক্ষেত্রে কনভার্সন নাও হতে পারে? আমি বলবো হ্যাঁ, নাও হতে পারে। যে দুজনের যদি ই কমার্স বেসড ওয়েবসাইটও হয়, তবুও একটা ইভেন্ট একজনের কাছে কনভার্সন হিসাবে কাউন্ট হতে পারে, আর একজনের কাছে কনভার্সন হিসাবে কাউন্ট নাও হতে পারে। কেমন করে, আমি উদাহরণ দেই। মনে করেন আমার আজকে একটা ওয়েবসাইট আমি ওপেন করেছি, আজকে সদ্য, ঠিক আছে, মানে যে আজকে আমি একটা নতুন ওয়েবসাইট ওপেন করেছি, নতুন বিজনেস। হ্যাঁ, আমার বিজনেসের উদ্দেশ্য এখন সেল করা নয়, আমার বিজনেসের উদ্দেশ্য এখন মানুষের কাছে প্রচার করা, ঠিক আছে?
আর আপনি মনে করেন 10 বছর ধরে এই ফিল্ডে আছেন, ঠিক আছে, ই কমার্স রিলেটেড বিজনেসে আছেন, আপনার লোক, আপনার নাম সবাই জানে, তাহলে আপনার কিন্তু উদ্দেশ্য কি, বেশি বেশি পারচেজ জেনারেট হওয়া, বেশি বেশি সেল করা। তাহলে আপনার বিজনেস অবজেক্টিভ আলাদা, আর আমার বিজনেস অবজেক্টিভ আলাদা। আমার বিজনেস অবজেক্টিভ কি, যে লোকের কাছে বেশি বেশি প্রচার প্রসার করা, যেন লোক আমার ওয়েবসাইট সম্বন্ধে জানে, আমার কিন্তু সেল জেনারেট করা অবজেক্টিভ নয়। আর আপনার অবজেক্টিভ কি, আপনার অবজেক্টিভ হলো এখন বেশি বেশি সেল করা। কেন কি, আপনি দীর্ঘদিন এই ফিল্ডে আছেন, ঠিক আছে। তাহলে আমার অ্যাজ এ নিউ এই ই কমার্স ফিল্ডে আসার একজন বিজনেস ওনারের ক্ষেত্রে কি কি ইভেন্ট মনে করেন কনভার্সন হিসেবে কাউন্ট হতে পারে, কি কি, একটা হতে পারে যে ল্যান্ডিং পেজ ভিউ, মানে কেউ যেন বেশি বেশি মানুষ আমার ল্যান্ডিং পেজে আসছে কিনা, ঠিক আছে, অথবা আমার ওয়েবসাইটে মনে করেন কেউ এই স্ক্রল করছে কিনা, বা ল্যান্ডিং হওয়ার পর সঙ্গে সঙ্গে কেউ ব্যাক হয়ে চলে যাচ্ছে কিনা, মনে করেন কেউ এই ওয়েবসাইটে ল্যান্ড হওয়ার পর এই 5 5 সেকেন্ডও থাকছে না, ব্যাক হয়ে চলে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই বুঝতে হবে যে আমার ল্যান্ডিং পেজে কোনো অসুবিধা আছে, ঠিক আছে, তাই জন্য মানুষ এখানে থাকতে যাচ্ছে না, সঙ্গে সঙ্গে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যাজ এ নিউ বিজনেস ওনার আমার কাছে কোন কোন ইভেন্ট গুলো আমার কাছে কনভার্সন হিসেবে কাউন্ট হতে পারে, একটা ল্যান্ডিং পেজ ভিউ, এটা একটা কনভার্সন হিসেবে কাউন্ট হতে পারে। তারপর হলো স্ক্রল ইভেন্ট, এগুলো আমার কাছে কনভার্সন হতে পারে। তার মানে হলো যে আমার অ্যাজ এ নিউ বিজনেস ওনারের ক্ষেত্রে আমার কিন্তু কনভার্সন ইভেন্ট গুলো আলাদা আলাদা। কিন্তু আপনি 10 বছর ধরে এই বিজনেসে আছেন, আপনার ক্ষেত্রে কিন্তু এই ল্যান্ডিং পেজ ভিউ, স্ক্রল, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়, কিন্তু আপনার লোক, আপনার কথা লোক অনেক দিন থেকেই জানে। তাহলে আপনার উদ্দেশ্য কি, পারচেজ করা। তাহলে আপনার ক্ষেত্রে এখন কোনটা কনভার্সন ইভেন্ট হিসেবে কাউন্ট হবে, পারচেজ ইভেন্টে, ঠিক আছে। তাই জন্য আমি দেখেন দুটো সিচুয়েশনে আপনাদের বলে দিলাম। যদি আপনাদের ভিন্ন ভিন্ন বিজনেসও হয়, সার্ভিস বেস ওয়েবসাইট আর ই কমার্স বেস ওয়েবসাইট হয়, সেক্ষেত্রেও আপনার একটা ইভেন্ট একজনের ক্ষেত্রে কনভার্সন হতে পারে, আরেকজনের ক্ষেত্রে নাও হতে পারে। আবার যদি মনে করেন আরেকটা সিচুয়েশন যেটা দিয়ে দিলাম, যে একই ই কমার্স বেস ওয়েবসাইট দুজনেরই, কিন্তু একজনের বিজনেস অবজেক্টিভ হলো যে মানুষের কাছে আমি পরিচিতি বাড়ানো, আর আরেকজনের বিজনেস অবজেক্টিভ হলো যে আমার পারচেজ জেনারেট করা। তাহলে এই বিজনেস অবজেক্টিভের উপরেও বেস করে আপনার কিন্তু মানে কোন ইভেন্ট কনভার্সন হবে আর কোন ইভেন্ট কনভার্সন হবে না, সেটা কিন্তু ডিসাইড হয়, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আপনারা ভালোভাবে বুঝে গেলেন, ঠিক আছে, যে কনভার্সন কি এবং কনভার্সনটা কিভাবে আমরা ডিসাইড করি, ঠিক আছে। তো দুটোর উপরে ডিসাইড করি, একটা হলো বিজনেস অবজেক্টিভ উপর বিশেষ করে ডিপেন্ড, মানে ডিসাইড করি, আর একটা হলো যে এই ইভেন্টটা আমার ডাইরেক্টলি বিজনেসে কোনো বেনিফিট আছে আনছে কিনা, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু কোনো একটা ইভেন্টকে কনভার্সন হিসাবে কাউন্ট করি, ঠিক আছে। ওকে, তো এইটা আমাদের গেল যে হোয়াট ইজ কনভার্সন। হ্যাঁ, এবং এই যে কনভার্সন ইভেন্টকে আমরা ট্র্যাক করি, সেটাকে আমরা কনভার্সন ট্র্যাকিং করি। এই যে বিভিন্ন ইভেন্ট ট্র্যাক করা মানে হলো এই বিভিন্ন ইভেন্টকে কালেক্ট করা, এই যে যে টুল দিয়ে যে আমরা ইভেন্ট গুলোকে কালেক্ট করছি, ওটার মধ্যে যে ইভেন্ট গুলো কনভার্সন, ওই ইভেন্ট গুলোকে আমরা যদি কালেক্ট করি, সেটাকে আমরা কনভার্সন ট্র্যাকিং বলবো, ঠিক আছে। ওকে, এবার আমাকে রাহি ভাই, আচ্ছা রাহি ভাই, এগুলো আমি বুঝলাম, ওয়েব অ্যানালিটিক্স কি, ওয়েব অ্যানালিটিক্স ইকোসিস্টেম কি, তার মধ্যে কোন কোন ইভেন্ট গুলোকে আমরা কনভার্সন হিসাবে কাউন্ট করব, কোনগুলোকে আমরা কনভার্সন হিসাবে কাউন্ট করব না, কার বেসিসে এটাকে ডিসাইড করব, সেগুলো আমি সব বুঝলাম, সব কিছু বুঝছি। কিন্তু একজন অনলাইন বিজনেস ওনারের ক্ষেত্রে এই ওয়েব অ্যানালিটিক্সটা করে তার কি লাভ, কেন এর পিছনে সে সময় নষ্ট করবে, এর পিছনে সে কেন পয়সা নষ্ট করবে, এর পিছনে তার কি বেনিফিট, তার বিজনেসে এমন কি বেনিফিট এনে দিবে এই ওয়েব অ্যানালিটিক্স করলে, সেটা এবার আমরা জানি, ঠিক আছে। না, কেন কি বেনিফিট ছাড়া তো মানুষজন কোনো কিছু করে না। তাহলে আমরা বেনিফিটটা আমরা জানি, যে একজন অনলাইন বিজনেস ওনার এই ওয়েব অ্যানালিটিক্সটা কেন করবে, হ্যাঁ, তার বিজনেসে এটা কি বেনিফিট এনে দেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমি এখানে পয়েন্ট অনুযায়ী আপনাদের কয়েকটা বেনিফিট এখানে পয়েন্ট আউট করে দিয়েছি, কিন্তু এটা মনে রাখবেন যে এই কটাই বেনিফিট কিন্তু লিমিটেড নয়, আরো অনেক 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 বেনিফিট আছে। সব বেনিফিট কিন্তু এখানে লিস্ট ডাউন করা সম্ভব নয়, তাই জন্য আমি যেগুলো মেজর বেনিফিট সেগুলোকে আমি এখানে লিস্ট ডাউন করেছি, ঠিক আছে। কিন্তু আরো কিন্তু অনেক অনেক বেনিফিট আছে, ঠিক আছে। তো প্রথম যদি আমি বেনিফিটটার দিকে নজর দেই, সেটা হলো যে টু ট্র্যাক দা ইউজার ইভেন্টস, ঠিক আছে। যে প্রথম বেনিফিটটা আমরা কি করব, মানে পাবো, যদি আমরা ওয়েব অ্যানালিটিক্স মানে ওয়েব অ্যানালিটিক্স ট্র্যাকিং করি, তো প্রথম আমরা বেনিফিটটা যেটা পাবো, ওয়ালাইকুম আসসালাম। আমার লিঙ্ক শেয়ার করেন। ওয়েবসাইটে যদি কোনো একটা ইউজার আসে, সে ইউজার কি কি ইভেন্ট করছে সেটাকে আমরা জানতে পারবো, দেখতে পারবো, বুঝতে পারবো।
তাহলে এটা আমাদের প্রথম বেনিফিট। একজন বিজনেস ওনার সেটা বুঝতে পারবে, জানতে পারবে, দেখতে পারবে যে আমার কাস্টমাররা আমার ওয়েবসাইটে এসে কি কি ইভেন্ট করছে। হ্যাঁ, সে এখানে সিলেক্ট করছে না ক্লিক করছে না কি করছে, এই যে একটা দেখতে পারবে বা জানতে পারবে, এইটাই কিন্তু তার এক প্রথম বেনিফিট। আচ্ছা, ওকে। দ্বিতীয় বেনিফিট কি আছে, যে আন্ডারস্ট্যান্ড দ্য ইউজার বিহেভিয়ার। ঠিক আছে। তো এই যে ইউজার যে ইভেন্ট গুলো আমি কালেক্ট করছি, এই ইভেন্টের মাধ্যমে একটা ইউজারের বিহেভিয়ার আমরা জানতে পারি। ইউজারের বিহেভিয়ার কি, যে আমরা মনে করেন দীর্ঘদিন যদি আপনি কারোর সঙ্গে কথা বলেন, দেখবেন যে আপনি বাস্তব জীবনেও যদি মনে করেন আপনি দীর্ঘদিন ধরে একজনের সঙ্গে কথা বলছেন, তাহলে দেখবেন আপনি ধীরে ধীরে ওই লোকটার বিহেভিয়ার সম্বন্ধে বুঝে যাবেন যে ওই লোকটা কি করতে পারে, কি বলতে পারে, এই এই সিচুয়েশনে ও কিরকম বিহেভ করবে। ঠিক আছে, এটা কিন্তু আপনি আইডিয়া করে ফেলতে পারেন। কেন আইডিয়া করতে পারেন? কেন কি আপনি দীর্ঘদিন ওর সঙ্গে চলাফেরা করেছেন, ওর সঙ্গে কথাবার্তা বলেছেন, তাই জন্য আপনার কিন্তু একটা আইডিয়া হয়ে পড়ে। ঠিক আছে, যে ও কিরকম বিহেভ করবে। এই যে ওই লোকটার বিহেভিয়ার আপনি জানতে পারলেন, এটাকে একজন ইউজারের বিহেভিয়ার জানা বলে। ঠিক আছে। তো সেরকম আপনি যখন দীর্ঘদিন ধরে ইউজারের ইভেন্ট কালেক্ট করতে থাকবেন আপনার ওয়েবসাইটে, তখন আপনি কি করবেন, ইউজারের বিহেভিয়ার জানতে পারবেন। যে একজন ইউজার ল্যান্ড হওয়ার পর কোন জায়গায় সে যাবে, সে কোন জায়গায় ক্লিক করবে, সে কোন জায়গায় স্ক্রল করবে, সে আদৌ স্ক্রল করবে কিনা, সে কি করবে না করবে। এই যে বিহেভিয়ার জানাটা, এটা আপনি তখন অ্যানালিসিস করতে পারবেন। যেমন আমি বাস্তব জীবনের উদাহরণ দিয়ে আপনাদের বোঝালাম, যে দীর্ঘদিন যদি আপনি কারোর সঙ্গে কথা বলেন, চলেন, ওঠা বসা করেন, তাহলে তার বিহেভিয়ার সম্বন্ধে আপনি কিন্তু জানতে পারেন। ঠিক আছে। তো সেরকম হলো দ্বিতীয় বেনিফিট, যে আপনি ইউজারের বিহেভিয়ার কিন্তু জানতে পারবেন। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তারপর 3 নম্বর বেনিফিটটা কি হলো, যে টু আন্ডারস্ট্যান্ড ফ্রম ওয়্যার অ্যান্ড ফ্রম হুইচ প্ল্যাটফর্ম দে আর ভিজিটিং দ্য ওয়েবসাইট। ঠিক আছে। তো তৃতীয় বেনিফিটটা হলো যে আচ্ছা, আমার ওয়েবসাইটে যারা আসছে, তারা কি ডেস্কটপ থেকে আসছে, না মোবাইল থেকে আসছে, না অ্যান্ড্রয়েড আইওএস অ্যাপ, অ্যান্ড্রয়েড কোনো ফোন থেকে ইউজ করে আসছে, না আইওএস অ্যাপ থেকে কোনো, মানে আইওএস ডিভাইস থেকে কোনো কিছু আসছে, না কেমন কোথা থেকে কোন ডিভাইস ইউজ করে বেশিরভাগ মানুষ আমার ওয়েবসাইট ভিজিট করছে। তাহলে এটা জেনে আপনার লাভ কি, যে কোন ডিভাইস ইউজ করে আমার ওয়েবসাইটে লোকজন বেশি ভিজিট করছে। এইটাতে আপনার এটাই লাভ, একটা বিজনেস ওনারের ক্ষেত্রে এটা লাভ, যে সে কি করবে, তার ওয়েবসাইটটাকে এমন ভাবে অপটিমাইজ করবে যেন ওই ডিভাইসের জন্য সবার থেকে ভালোভাবে কাজ করে, ওই ডিভাইসের জন্য যেন তাড়াতাড়ি করে লোড হয়, হ্যাঁ, লোড হতে যেন সময় না লাগে। তাহলে আপনার ইউজাররা যেহেতু ওই ডিভাইস ইউজ করে বেশিরভাগ আপনার ওয়েবসাইটে লোড মানে আসছে, তাহলে তাদের ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর হবে। যেমন আপনি মনে করেন একটা ওয়েবসাইটে ল্যান্ড করেছেন, কিন্তু ওই ওয়েবসাইটটা লোড হতেই মনে করেন 5 মিনিট সময় লাগে, তখন আপনি যেমন বিরক্ত হয়ে যান যে "ধ্যাৎ, এই ওয়েবসাইট ভালো না", ওয়েবসাইটে ব্যাক হয়ে যান। তাহলে সেরকম আপনার ওয়েবসাইট, একজন বিজনেস ওনার ওয়েবসাইটে যদি কেউ একজন ল্যান্ড করার পর যদি লোড হতে যদি 10-15 মিনিট লাগে, তাহলে সেখানে ইউজারের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয় না। তাহলে আপনি যদি এই জিনিসটা জানতে পারেন, আচ্ছা আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে তারা বেশিরভাগ মোবাইল ডিভাইস ইউজ করে আমার ওয়েবসাইটে ভিজিট করছে, তাহলে আমি আমার ওয়েবসাইটে এমন ভাবে অপটিমাইজ করব, ডেভেলপারকে বলবো যে তুমি আমার ওয়েবসাইটে এমন ভাবে অপটিমাইজ করবে যেন আমার ওয়েবসাইটটা মোবাইল ডিভাইসে সবার থেকে তাড়াতাড়ি লোড হয়, 1 সেকেন্ড বরাবর, 1 সেকেন্ড যেন লাগে, মিলি সেকেন্ডের মধ্যে যেন লোড হয়ে যায়। তাহলে ডেভেলপার ওইভাবে কিন্তু আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করবে, যে আপনার ওয়েবসাইটে যেন মোবাইল ডিভাইসে তাড়াতাড়ি করে লোড হয়। তাহলে আপনার ইউজাররা বেশিরভাগ মোবাইল থেকে আসবে, এসে আপনার ওয়েবসাইটে তাড়াতাড়ি লোড হবে। তাহলে আপনার ওয়েবসাইটে যদি তাড়াতাড়ি লোড হয়, তাহলে আপনার ওয়েবসাইটে এসে তারা বেশিক্ষণ সময় অতিবাহিত করবে। ঠিক আছে। আর বেশিক্ষণ সময় যত অতিবাহিত করবে, তত আপনার ওয়েবসাইটে পারচেস করার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। ঠিক আছে। মানে ওই জন্য বলে না, ওই যে মনে করেন ওই একটা, মনে করেন একটা প্রোডাক্ট একটা মানুষের সামনে যতবারই মানে যত বেশি দেখাবেন আপনি, তত ওই প্রোডাক্টের সেল হওয়ার চান্স অনেক বেশি। কিন্তু আপনি একবার দেখিয়েছেন মনে করেন, ঠিক আছে, কিন্তু সেটা চান্স, সেল হওয়ার চান্স হলো 50-50। ঠিক আছে। সেরকম আপনি যত বেশি দেখাবেন, তত কিন্তু সেল হওয়ার চান্স বেশি থাকে। সেরকম যত ইউজার আপনার ওয়েবসাইটে বেশি বেশি ভিজিট করবে, যতক্ষণ বেশিক্ষণ সময় অতিবাহিত করবে, তত সেল হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। ঠিক আছে। তাহলে এটা আমাদের 3 নাম্বার বেনিফিট। আচ্ছা, 4 নাম্বার বেনিফিট হলো যে টু আন্ডারস্ট্যান্ড দ্য কিওয়ার্ড দ্যাট ইউজার টাইপ ইনটু সার্চ ইঞ্জিন টু ফাইন্ড দ্য ওয়েবসাইট। আচ্ছা,
এইবার অ্যাজ এ বিজনেস ওনার আপনার কাছে একটা কিউরিওসিটি ইয়ে হয়েছে, অ্যারাইজ হয়েছে, যে আচ্ছা আমি তো অ্যাড চালাচ্ছি, ভালো কথা, ওয়েল এন্ড গুড, ঠিক আছে, ভালো, ওয়েল এন্ড গুড, কিন্তু আমার ওয়েবসাইটে অনেকে তো এরকমও হতে পারে যে ডাইরেক্ট গুগলে গিয়ে সার্চ করছে, এই যে এরকম মনে করেন HOSTINGER, হ্যাঁ, হোস্টিঙ্গার.com এরকম, অথবা এরকম মনে করেন হোস্টিং, HOSTING হোস্টিং, এই যে হোস্টিং লিখে সার্চ করলো, তখন গুগল আমার মানে ওয়েবসাইট গুলা মনে করেন এখানে দেখাচ্ছে, তারপর এখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে মনে করেন ল্যান্ড হচ্ছে। তাহলে আপনার অ্যাজ এ বিজনেস ওনার আপনার কাছে এটা কিউরিওসিটি মনে হচ্ছে, আচ্ছা আমার ওয়েবসাইটে যারা আসছে তারা এরকম গুগলে কি লিখে সার্চ করছে, এই যে এরকম গুগলে কি লিখে, কি কিওয়ার্ড লিখে সার্চ করছে, যার জন্য গুগল আমার ওয়েবসাইটটাকে রিকমেন্ড করছে, এবং রিকমেন্ড করার ফলে ওরা আমার ওয়েবসাইটে ল্যান্ড হচ্ছে। এটা আপনার কাছে জানা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তাহলে আপনি এসইও যারা নিয়ে কাজ করে তাদেরকে আপনি বলতে পারবেন, আচ্ছা তুমি আমার ওয়েবসাইটটাকে এই এই কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করো। কেন? কেন কি মানুষজন এই কিওয়ার্ড গুলো গুগলে সার্চ করছে, এবং এই কিওয়ার্ডের উপর বেসিস করে আমার ওয়েবসাইটটা গুগল সাজেস্ট করছে, এবং তার বদলে ইউজাররা আমার ওয়েবসাইটে আসছে। তাহলে সেখানে এসইও, যারা এসইও নিয়ে কাজ করে তাদের কিন্তু এটা খুবই বেনিফিট, যে কোন কোন কিওয়ার্ডের উপর সার্চ করে তারা কিন্তু আপনার ওয়েবসাইটে ভিজিট করছে। শুধু এসইও নয়, যারা অ্যাড চালায় তাদের ক্ষেত্রেও এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি ওই কিওয়ার্ড অ্যানালিসিস বা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে সেটাও আপনি কিন্তু এখানে জানতে পারবেন, এটাও একটা 4 নাম্বার বেনিফিট। ওকে, আচ্ছা, 5 নাম্বার বেনিফিটে যদি চলে আসি, টু টু সার্ভ দ্য পারফেক্ট অ্যাড, ইট শুড বি ডেলিভার্ড টু দ্য রাইট পার্সন অ্যাট দ্য রাইট টাইম অ্যান্ড ইন দ্য রাইট প্লেস। ঠিক আছে, দেখেন আরেকটা বেনিফিট কি আছে, যে মনে করেন যদি আপনি জানতে পারেন যে আমার ওয়েবসাইটে এই প্রোডাক্টটা সবার থেকে মানুষ বেশি জনপ্রিয়, যে এই প্রোডাক্টটা মানুষ বেশি পারচেস করে, বা এই প্রোডাক্টটার উপর মানুষ বেশি আগ্রহ দেখাচ্ছে, ঠিক আছে, তাহলে কি করবেন, আপনি আপনার অ্যাডটা এমন ভাবে অপটিমাইজ করবেন যেন পারফেক্ট সময়ে পারফেক্ট লোকের কাছে আপনার অ্যাডটা সঠিকভাবে পৌঁছায়। তাহলে আপনি যদি সঠিক সময়ে সঠিক লোকের কাছে আপনার অ্যাডটা দেখাতে পারেন, তাহলে আপনার অ্যাড থেকে সেল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। তাহলে আপনাকে যদি এটা জানতে হয় যে কোন প্রোডাক্টটা আমার ওয়েবসাইটে সবার থেকে বেশি পপুলার, তাহলেও কিন্তু আপনাকে এই ওয়েব অ্যানালিটিক্স করতে হবে। না হলে তো আপনি জানতে পারবেন না, আপনার ওয়েবসাইটে এরকম 4টা প্রোডাক্ট আছে, এখন আপনি জানেন না, আপনি অন্ধের মতো একটা অ্যাড চালাচ্ছেন, আচ্ছা এই প্রোডাক্টটা নিয়ে আমি অ্যাড চালাচ্ছি, কিন্তু মানুষজন এটা করতে ইন্টারেস্টেড নয়, কিন্তু মানুষজন বেশিরভাগ ইন্টারেস্টেড হলে এই প্রোডাক্টটার প্রতি। তাই জন্য আপনি যদি এটা জানতে পারেন, তখন আপনি আপনার অ্যাডটাকেও সঠিক সময়ে সঠিক লোকের সামনে প্রেজেন্ট করতে পারবেন। আর যদি এটা প্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনার সেল হওয়ার চান্স, প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। তাহলে এইটা হলো আপনার আরেকটা বেনিফিট, 5 নাম্বার বেনিফিট। ঠিক আছে, আচ্ছা, 6 নম্বর বেনিফিট কি আছে, টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউজার কনভার্সন জার্নি। ঠিক আছে, কনভার্সন জার্নি আমরা কাকে বলবো? কনভার্সন জার্নি আমরা এটাকে বলবো, যে মনে করেন একজন ইউজার আমাদের ওয়েবসাইটে এসছে, ঠিক আছে, একজন ভিজিটার আমাদের ওয়েবসাইটে এসছে, আসার পর এই পেজটাতে ল্যান্ড হয়েছে, ল্যান্ড হওয়ার পর ও কি করেছে, এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করেছে ম্যানেজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানে ক্লিক করলো, করার পর এটাও দেখেছে মেখেছে, ও যাই হোক, করার পর আবার এই যে এখানে ওয়েব হোস্টিং এ গেছে, এখানেও ক্লিক করেছে, এখানেও দেখেছে মেখেছে, দেখার পর আবার ওই হোম পেজে এসে, হোম পেজে এসে এখানে অ্যাড টু কার্ট করে পারচেস করেছে। এই যে ও আমাদের ওয়েবসাইটে প্রথমবার ল্যান্ড হওয়া থেকে শুরু করে পারচেস করা অবধি, ও যে যে জার্নি গেল, মানে যেই যে পথে গেল, প্রথমে কি পথে গেল, ও এখানে এসেছিল, ল্যান্ড হওয়ার পর ও কি করেছিল, এই জায়গায় ক্লিক করেছিল, এটা একটা রাস্তা, ঠিক আছে, গেল। তারপর কি করলো, ওই আবার এখান থেকে এসে এখানে দেখলো টেকলো, দেখার পর ও কি করেছিল, এখান থেকে এসে ওয়েব হোস্টিং এ এখানে গেছিল, আচ্ছা এটাও, তারপরে ওই এখানে গেল, তারপর আপনি কি করলো, ও এখানে দেখে টেকে তারপর আবার এই হোস্টিং এর হোম পেজে গেল, গিয়ে তারপর পারচেস করলো। এই যে ও ল্যান্ড হওয়ার থেকে পারচেস করা অবধি যে ওই বিভিন্ন পথে গেল, এটাকে বলা হয় ইউজার পারচেস জার্নি। ঠিক আছে, ও পারচেস করা অবধি ও যে জার্নিটা অতিবাহিত করলো, হ্যাঁ, ল্যান্ড হওয়া থেকে পারচেস করা অবধি যে জার্নিটা অতিবাহিত করলো, সেটাকে আমরা পারচেস জার্নি বলবো। তো সেটাও যদি আপনাকে জানতে হয়, তাহলে আপনাকে ওয়েব অ্যানালিটিক্স, মানে ওয়েব মানে অ্যানালিটিক্স ট্র্যাকিং সেট আপ করতে হবে আপনার ওয়েবসাইটে। না হলে আপনি জানতে পারবেন না আপনার ইউজার ওয়েবসাইটে এসে কি কি পারচেস জার্নি মনে করেন ফলো করছে, যে ও কোন কোন পেজ, মানে আপনার ওয়েবসাইটে পারচেস করার আগে কোন কোন পেজ গুলো ও ভিজিট করছে। যেমন
এ পারচেস করার আগে কোন কোন পেজ গুলো ভিজিট করলো, এই একটা পেজ ভিজিট করলো, এই যে একটা, আর একটা পেজ কি ভিজিট করলো, এই যে এই একটা পেজ ভিজিট করলো, তাই না? তারপরে ও এখানে হোম পেজে এসে এখানে পারচেস করলো। তাহলে ও, আপনি জানতে পারলেন আচ্ছা, কোনো একটা লোক আমার ওয়েবসাইটে ল্যান্ড হওয়ার পর ও এই দুটো পেজ ভিজিট করছে, তারপর আপনার আমার প্রোডাক্ট পারচেস করছে। তাহলে আমি বুঝতে পারলাম আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে অ্যাজ এ বিজনেস ওনার, আমাকে এই দুটো পেজ ভালোভাবে অপটিমাইজ করতে হবে। এই দুটো পেজে ভালো ভালো আমার প্রোডাক্টের যে যে ফিচার্স গুলো আছে সেগুলোকে আমাকে এখানে হাইলাইট করতে হবে। কেন কেন কি একজন ইউজার আমার ওয়েবসাইটে ল্যান্ড হওয়ার পর এই দুটো পেজে ও কিন্তু ভিজিট করছে, তারপরে ও কিন্তু আমার ওয়েবসাইটে এসে, মানে আমার ওয়েবসাইটে পারচেস করছে। তার মানে আমি এই দুটো পেজে যদি ভালোভাবে আমার প্রোডাক্টটাকে শো করতে পারি, শোকেস করতে পারি, আমার ফিচার্স গুলো ভালোভাবে প্রেজেন্ট করতে পারি, আমার ওই দুটো পেজকে যদি ভালোভাবে অপটিমাইজ করতে পারি, তাহলে আমার কিন্তু কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি থাকবে, পারচেস হওয়ার চান্স অনেক বেশি থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে এটাও কিন্তু আমাদের হেল্প করে ওয়েব অ্যানালিটিক্স একটা ইউজারের কনভার্সন জার্নি ডিটারমাইন করার জন্য, বোঝার জন্য। ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর বেনিফিট চলে গেল। 7 নম্বরের বেনিফিটে কি চলে আসে? টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউজার পার্সোনা সো দ্যাট উই ক্যান টেলর আওয়ার ওয়েবসাইট কন্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট অফারিং টু দেয়ার স্পেসিফিক নিডস। ঠিক আছে? তো আমাদের ইউজারের পার্সোনা ডিটারমাইন করতেও কিন্তু আমাদের এই ওয়েব অ্যানালিটিক্স কাজে লাগে। কেমন? ওয়েবসাইটে পার্সোনা কাকে বলে, ইউজার পার্সোনা কাকে বলে? ইউজারের পার্সোনা এটাকে বলে যে একটা ইউজার, ইউজারের প্রেফারেন্স কি, ঠিক আছে, সেটাকে ইউজারের পার্সোনা বলা হয়। ঠিক আছে? কেমন? যে মনে করেন আপনার ওয়েবসাইট, মনে করেন এরকম ইংলিশে তৈরি করা, মনে করেন সাপোজ এরকম সবকিছু লেখা ইংলিশে, হ্যাঁ। তো আপনার এখানে মনে করেন ল্যাঙ্গুয়েজ কনভার্ট করার কোনো অপশন নেই, কিন্তু আপনার ওয়েবসাইটে যারা ভিজিটার, হ্যাঁ, তারা সবাই কিন্তু বেঙ্গলি, মানে বাংলা রিলেটেড অডিয়েন্স। ঠিক আছে? তাহলে কি হবে, যে যারা বাংলা রিলেটেড অডিয়েন্স যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে তারা এসে এখানে ভিজিট করে দেখবে সব কন্টেন্টই ইংলিশে। তাহলে তারা কিন্তু আপনার ওয়েবসাইটে বেশিক্ষণ থাকবে না, কেন কি তারা তো কিছু বুঝবে না। হ্যাঁ, তো না বুঝতে পারলে তারা কিন্তু সঙ্গে সঙ্গে কি করবে, আপনার ওয়েবসাইট থেকে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে? তাহলে আপনি যদি এইটা জানতে পারেন, আচ্ছা, আমি যদি আমার ওয়েবসাইটে এটা বুঝতে পেরেছি যে আমার ওয়েবসাইটে যারা বেশিরভাগ ইউজার তারা হলো মনে করেন বাঙালি, হ্যাঁ, তো তাহলে আমার ওয়েবসাইটে কি করতে হবে, বাংলায় তৈরি করতে হবে। কেন? কেন কি আমার ওয়েবসাইটে বেশিরভাগ লোক কি বাঙালি, তারা বাংলা কন্টেন্ট দেখতে বেশি পছন্দ করে এবং বাংলা কন্টেন্ট তাড়াতাড়ি বোঝে। ঠিক আছে? তাই জন্য আপনার ওয়েবসাইটে সব কন্টেন্টকে আপনাকে কি বাংলায় তৈরি করতে হবে, মানে বাংলায় ট্রান্সলেট করতে হবে। তাহলে আপনার ওয়েবসাইটে যদি কোনো বাঙালি লোক এসে ভিজিট করে, কেন কি আপনার ওই অডিয়েন্সই বেশিরভাগ লোক বাঙালি, তাহলে আপনার ওয়েবসাইটে যদি ভিজিট করে তাহলে বেশিক্ষণ তারা আপনার ওয়েবসাইটে থাকবে এবং ওয়েবসাইটে সেল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। এই যে আপনি ডিটারমাইন করলেন, একটা ইউজারের পার্সোনা ডিটারমাইন করলেন যে আচ্ছা, আমার ওয়েবসাইটে যারা আসছে তারা বেশিরভাগ বাঙালি এবং তারা বাংলা কন্টেন্ট পছন্দ করছে, তাহলে তাদের অনুযায়ী আমার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হবে। ঠিক আছে? তাহলে সেটাও কিন্তু আমাকে, এই ওয়েব অ্যানালিটিক্স কিন্তু হেল্প করে আমাকে জানার জন্য। আচ্ছা, আচ্ছা, 8 নম্বরে যদি আমরা জানি যে সো দ্যাট মানে উই ক্যান রিটার্গেট এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল হু আর ইন্টারেস্টেড ইন আওয়ার প্রোডাক্ট অর সার্ভিসেস। এটা তো আমরা বুঝতে পারলাম, যে একটু আগেই বললাম যে আমরা যদি আমার ওয়েবসাইটে প্রত্যেকটা ইভেন্ট আমরা ট্র্যাক করি, ট্র্যাক করার পর যদি অ্যানালিটিক্স টুলে নিয়ে যাই এবং অ্যানালিসিস করি, এবং অ্যানালিসিস করার পর একটা রিপোর্ট জেনারেট করি, রিপোর্ট জেনারেট করার পর সেই রিপোর্ট থেকে আমরা কি করবো, একটা বিজনেস ডিসিশন নিব। নেওয়ার পর আমরা কি করতে পারি, যে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে ইমপ্রুভ করার পর সেই প্রোডাক্টটাকে আমরা রিটার্গেট করতে পারি। রিটার্গেট মানে হলো যে যাদেরকে আমরা অ্যাড দেখিয়েছিলাম তাদেরকেও আমরা দেখাতে পারি, অথবা সিমিলার কাইন্ড অফ পিপল কে আমরা আমাদের অ্যাডটা দেখাতে পারি। কেমন সিমিলার কাইন্ড অফ পিপল, মানে কাদেরকে বলবো, যে মনে করেন আমি হলো আহ আহ, মনে করেন মানে বিরিয়ানি খেতে পছন্দ করি, সাপোজ আমি উদাহরণ দিয়ে বলি। মনে করেন আমি একজন বিরিয়ানি লাভার, ঠিক আছে, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। ঠিক আছে? একজন বিরিয়ানি শপ একজন নতুন ওপেন করেছে, ঠিক আছে, সে আমাকে মনে করেন অ্যাড দিয়ে টার্গেট করতে পারে। কেন? কেন সে আমাকে অ্যাড দিয়ে টার্গেট করবে? কেন? কেন কি আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, সে যদি আমাকে তার রেস্টুরেন্টের অ্যাড দেখায় তাহলে আমি ওর রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেতে যাব। কিন্তু আমার মতো আরো তো 10টা লোক আছে যারা বিরিয়ানি খেতে পছন্দ করে, তাহলে আমার মতো এই যে সিমিলার কাইন্ড অফ পিপল, ঠিক আছে, তো তাদেরকেও কিন্তু ওই অ্যাড, যে বিরিয়ানি শপের যে অ্যাড দেখাচ্ছে, বিরিয়ানি শপ ওনার যে অ্যাড দেখাচ্ছে, সেই অ্যাডটা যদি ওই লোকেদেরকেও দেখায়,
তাহলেও কিন্তু অনেক হাই চান্স থাকবে যে তারাও তার রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেতে যাবে। ঠিক আছে? তো এই যে টার্গেটিং বা রিটার্গেটিং জিনিসটা, সেটাকে আমাদের হেল্প করে এই আমাদের ওয়েব অ্যানালিটিক্স। হ্যাঁ, যে জানো আমরা সঠিকভাবে রিটার্গেটিং করতে পারি। ঠিক আছে? ওকে। তো গেল এটা। হ্যাঁ, এবার হলো 9 নাম্বারটা কি হলো, যে টু ইমপ্রুভ দ্য ওয়েবসাইট ইউজার এক্সপিরিয়েন্স। কিরকম ইউজার এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করার কথা বলা হচ্ছে এখানে? মনে করেন যে আমার ওয়েবসাইটে মনে করেন ইউজাররা ল্যান্ড হচ্ছে, ল্যান্ড হওয়ার পর অ্যাড টু কার্ট করছে, অ্যাড টু কার্ট করার পর যখন চেক আউট পেজে যায়, চেক আউট পেজ মানে হলো যেই জায়গায় আমরা বিলিং ডিটেলস, শিপিং ডিটেলস, কার্ডের ডিটেলস দেই, ওই পেজটাকে আমরা চেক আউট পেজ বলি। এখন সাপোজ কোনো কারণবশত আমার ডেভেলপার কোনো একটা ফল্ট করেছে এবং চেক আউট পেজে যখন কেউ মানুষজন ওই সব ডিটেলস দেওয়ার পর সাবমিট দিতে যাচ্ছে, তখন একটা এরর দেখাচ্ছে যে কুড নট সাবমিট বা কিছু একটা, সাপোজ। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, মানুষজন কিন্তু ইউজারের এক্সপিরিয়েন্স নষ্ট হচ্ছে। কি এমন কেমন করে নষ্ট হচ্ছে, যে মানুষজন পারচেস করতে যাচ্ছে কিন্তু পারচেস করতে পারছে না। এই যে ওর পারচেস জার্নিতে একটা বাধা সৃষ্টি হচ্ছে এই, এবং তার ইউজারের এক্সপিরিয়েন্স কিন্তু নষ্ট হচ্ছে। তার জন্য আপনার কি হচ্ছে, আপনার প্রোডাক্টের সেল কিন্তু অনেক কমে যাচ্ছে। ঠিক আছে? কেন কি আপনি মনে করেন এরকম জানেনই না যে আপনার ওয়েবসাইটে এরকম একটা প্রবলেম আছে। ঠিক আছে? তাহলে কিন্তু ইউজাররা এরকম একটা প্রবলেম কিন্তু ফেস করছে। তো সেটাও ডিটারমাইন করতে আমাদের ওয়েব অ্যানালিটিক্স হেল্প করে। কেন কি আমরা ওয়েব অ্যানালিটিক্স এর মাধ্যমে মানে কোনো ইভেন্ট ট্র্যাক করতে পারি যে আমার ওয়েবসাইটে যদি কোনো কিছু এরর ঘটে, বা কোনো একটা ফর্মে যদি কোনো একটা সাবমিট করতে কোনো এরর ঘটছে বা কোনো একটা প্রবলেম হচ্ছে, সেটা একটা আলাদা ইভেন্ট হিসাবে আমরা ট্র্যাক করতে পারি। ঠিক আছে? তাহলে আপনি যদি এরকম ট্র্যাক করতে পারেন, তাহলে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন, আচ্ছা এই পেজে আমার প্রবলেমটা আছে, তাহলে আমি ওই প্রবলেমটা যদি ফিক্স করে দেই, তাহলে আমার সেল মানে ইমপ্রুভ হওয়ার চান্স অনেক বেশি থাকবে, এবং আমার ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু ইমপ্রুভ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এই যে মোটামুটি যে 9টা আপনাদের মানে ইম্পর্টেন্ট আপনাদের বলা হলো, সেইগুলো হলো মানে ওয়ান অফ দা মোস্ট পপুলার। ঠিক আছে? কিন্তু আরো, আমি আবারও বলছি, এছাড়াও কিন্তু আরো অনেক অনেক বেশি অ্যাডভান্টেজ আছে। সব অ্যাডভান্টেজ তো এখানে বলা সম্ভব নয়, কিন্তু যেগুলো মোস্ট পপুলার সেগুলো আমি আপনাদের এখানে বললাম। তাহলে একটা অনলাইন বিজনেসের ক্ষেত্রে ওয়েব অ্যানালিটিক্স বা ট্র্যাকিং যাই বলেন, সেটা করাটা কেন ইম্পর্টেন্ট সেটা আমরা এখানে জানতে পারলাম। ঠিক আছে? ওকে। এইবার রাহি ভাই, আমি সব বুঝলাম ওয়েব অ্যানালিটিক্স কি, ওয়েব অ্যানালিটিক্স এর ইকোসিস্টেম কি। ঠিক আছে? তারপর আমার ওয়েব অ্যানালিটিক্স আমার একটা অনলাইন বিজনেস ক্ষেত্রে কেন ইম্পর্টেন্ট, সবকিছু আমরা এখানে দেখলাম। কনভার্সন কাকে বলবো, কনভার্সন কিভাবে ডিসাইড হবে, সেটাও আমরা দেখলাম। সবকিছু বুঝলাম। কিন্তু আপনি এই যে আমরা এই যে একজন ইউজার আমার ওয়েবসাইটে আসার পর আপনি যে বলছেন, বারবার বারবার আমাদেরকে বলছেন যে ওদের ইভেন্ট গুলোকে আমরা ট্র্যাক করব, ওদের ইভেন্ট গুলোকে আমরা কালেক্ট করব, ওদের ইভেন্ট গুলোকে আমরা বিভিন্ন টুলের মাধ্যমে কালেক্ট করব। এই যে বারবার আমাদেরকে আপনি বলছেন, সেই টুল গুলো কি? আমি এবার এটা জানতে চাই যে কোন টুলের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে? তো সেটাই যদি আমাদের জানতে হয়, তাহলে দেখেন লেখা আছে হোয়াট আর দা পপুলার ওয়েব অ্যানালিটিক্স টুলস। ঠিক আছে? সো আমাদের ওয়েব অ্যানালিটিক্স এ অনেক অনেক টুল আছে, কিন্তু ওয়ান অফ দা পপুলার গুলা আমি এখানে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। কিন্তু এছাড়াও, আমি আবারও বলছি, এছাড়াও মার্কেটে অনেক অনেক টুল আছে। ঠিক আছে? সব টুল কিন্তু এখানে ইনক্লুড করা নাই। আমি আবারও বলছি, যেগুলো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টুল, মানে হলো যেগুলো পপুলার এবং বেশিরভাগ মানুষ ইউজ করে, 99.99% লোক ইউজ করে, সেগুলো এখানে মানে ইনক্লুড করা আছে। তার বাইরে কিন্তু যেগুলো আরো টুল আছে সেগুলো ইনক্লুড করা নাই, ওগুলোও কিন্তু করা যায়। ঠিক আছে? কি কি? তাহলে এবার আমরা দেখি যে এই যে আমরা বারবার আপনি বলছেন যে এই যে এই জায়গায় যে আপনি বললেন যে ক্যাপচারিং দোজ ইভেন্টস উইথ ডিফারেন্ট টুলস, সেই টুলগুলো এবার আমরা দেখি যে কোন কোন টুলের মাধ্যমে আমরা একটা ইউজারের, একজন ইউজার যখন আমার ওয়েবসাইটে ল্যান্ড হবে, ল্যান্ড হওয়ার পর ওই ইভেন্ট গুলোকে আমরা ক্যাপচার করব কোন কোন টুলের মাধ্যমে। ঠিক আছে? ওকে। তো সেই টুলগুলো আমি একটু বলি। প্রথম টুলটা যদি আমি দেখি, সেটা হলো গুগল অ্যানালিটিক্স 4। ঠিক আছে? তো এইটা হলো একটা গুগলের প্রোডাক্ট। ঠিক আছে? এবং এটার দুটো ভার্সন আছে, ফ্রি ভার্সনও আছে, আবার পেড ভার্সনও আছে। কিন্তু ফ্রি ভার্সনই যা পাবেন আপনারা, এটা হলো মনে করেন ওয়েল এন্ড গুড।
এর বাইরে আপনাদের লাগবে না, পেড ভার্সন আপনাদের লাগবে না। পেড ভার্সন তারাই ইউজ করে যারা এন্টারপ্রাইজ লেভেলের বিজনেস, মনে করেন মনে করেন যারা মনে করেন এই ফেসবুক, গুগল, তারপর আপনার বড় বড় এন্টারপ্রাইজ যারা আছে, তাদের এইগুলো পেড ভার্সন লাগে। আপনার ফ্রি ভার্সনে যা পাবেন ওয়েল এন্ড গুড, কোনো অসুবিধা নেই। এবার এই টুলটা কি কাজ করে, গুগল অ্যানালিটিক্স 4, এই টুলটা কি কাজে আমাদের হেল্প করবে? এই টুলটাই হলো সেই অ্যানালিটিক্স টুল, যেই জায়গায় আমরা ডেটাটা পাঠাবো, ইভেন্টটা পাঠাবো, এবং সেই জায়গায় আমরা অ্যানালিসিস করব, এবং অ্যানালিসিস করার পর সেখানে আমরা একটা রিপোর্ট জেনারেট করব। এই যে এই ফেজে আমাদের এই টুলটা হেল্প করবে। কোন ফেজে? এই যে এই ফেজে, যেখানে আমরা অ্যানালাইজ দোজ ডেটা অ্যান্ড জেনারেট রিপোর্ট বেসড অন দোজ ডেটা। এই যে এই জায়গাটাতে আমাদের এই টুলটা হেল্প করবে, গুগল অ্যানালিটিক্স 4, যেখানে আমরা ডেটাটাকে নিয়ে অ্যানালিসিস করব, অ্যানালিসিস করার পর একটা রিপোর্ট জেনারেট করব। এই জায়গায় আমাদের এই টুলটা হেল্প করবে, ভালো কথা। সেরকম গুগল অ্যানালিটিক্স এর মতো আরেকটা অ্যানালিটিক্স টুল আছে, সেটার নাম হলো হচ্ছে অ্যাডোব অ্যানালিটিক্স। এটা কিন্তু গুগলের প্রোডাক্ট নয়, এটা হলো অ্যাডোব, ওই যে আমরা যে প্রিমিয়ার প্রো, ফটোশপ, ওই যে অ্যাডোব কোম্পানি, ওই কোম্পানির কিন্তু এই অ্যানালিটিক্স টুল। এবং এটার কিন্তু কোনো ফ্রি ভার্সন নাই, এটা কিন্তু পেইড ভার্সন, ঠিক আছে। সেরকম এখানেও ওই একই জিনিস করতে পারি আমরা। কি করতে পারি? এখানেও আমরা ডেটা নিয়ে অ্যানালিসিস করতে পারি এবং রিপোর্ট জেনারেট করতে পারি। আচ্ছা, হয়ে গেল। সেরকম মাটামো বলে একটা মনে করেন অ্যানালিটিক্স টুল আছে, সেখানেও আমাদের মনে করেন ওই একই অ্যানালিসিস করতে পারি, রিপোর্ট জেনারেট করতে পারি, ঠিক আছে। এবং এটারও পেড এবং ফ্রি ভার্সন আছে, দুটোই আছে। পিউক পিউক প্রো, এটাও একটা অ্যানালিটিক্স টুল। এখানেও আমরা অ্যানালিসিস করতে পারি এবং রিপোর্ট জেনারেট করতে পারি। এবং এখানে এটারও একটা ফ্রি এবং মানে পেড ভার্সন দুটোই আছে, ঠিক আছে। মিক্স প্যানেলও সেম, কিস ম্যাট্রিক্সও সেম, ঠিক আছে। আহ, আর কিস ম্যাট্রিক্স আর মিক্স প্যানেল সেম, ঠিক আছে, ভালো কথা। ওকে, তারপরে দেখেন 7 নম্বরে আছে, দেখেন জিটিএম বলে একটা জিনিস আছে। সেটা যদি আমি ফুল ফর্মটা আপনাদের বলি, সেটার নাম হলো গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। তো এই টুলটা কি আমাদের হেল্প করে? এই টুলটাই আমাদের এই যে এই পোর্শনটাতে হেল্প করবে। কোন পোর্শনটাতে? ক্যাপচারিং দোজ ইভেন্টস উইথ ডিফারেন্ট টুলস। মানে হলো যে আমার ওয়েবসাইটে কেউ একজন ইউজার আসলো, আসার পর ও যে বিভিন্ন রকম ইভেন্ট করছে, সেই ইভেন্ট গুলোকে ক্যাপচার করতে হেল্প করবে, ঠিক আছে। সেই টুলটাই হলো এই যে এই টুলটা, সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। এটাও কিন্তু গুগলেরই একটা প্রোডাক্ট, এবং এটারও পেড এবং ফ্রি ভার্সন আছে। কিন্তু ফ্রি ভার্সনে আপনি যা পারবেন তাতে আপনার সাফিসিয়েন্ট, ওয়েল অ্যান্ড গুড, কোনো পেড ভার্সনে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। তাহলে আমরা এটাকে গুগল ট্যাগ ম্যানেজার আছে। সেরকম অ্যাডোব ডাইনামিক ট্যাগ ম্যানেজারও আছে, ঠিক আছে। সেটা এখানেও আমরা এই টুলটা দিয়েও আমরা কিন্তু ওয়েবসাইটে যারা আসছে তাদের ইভেন্ট গুলোকে ক্যাপচার করতে পারি। কিন্তু এটা গুগলের প্রোডাক্ট নয়, এটা অ্যাডোবের প্রোডাক্ট, ঠিক আছে। এবং এটা কিন্তু পেড আছে, এটা কিন্তু ফ্রি ভার্সন নাই। এরকম টেলিয়ামও আর একটা অ্যানালিটিক্স টুল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যদি সবার থেকে মোস্ট পপুলার যদি দুটো টুল আমাকে বাছাই করতে হয়, মানে মানে দুটো মানে যে কোনো একটা টুল বাছাই করতে হয় প্রত্যেকটা সিচুয়েশনের জন্য। কোন দুটো সিচুয়েশন? একটা হলো যে আমার ওয়েবসাইটে যারা ল্যান্ড হচ্ছে, আসার পর ওরা যে ইভেন্ট করছে, সেই ইভেন্ট গুলোকে ক্যাপচার করার জন্য একটা টুল, আর সেই ইভেন্ট গুলোকে নিয়ে অ্যানালিসিস করা এবং রিপোর্ট জেনারেট করা, সেটার জন্য একটা টুল। তাহলে এই পজিশনের জন্য যদি আমি মানে সবার থেকে মোস্ট পপুলার টুল যদি আমি ধরি, তাহলে সেটা হলো এই যে গুগল ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুল, ঠিক আছে, এই জায়গায়, মানে যেখানে আমরা ইউজারের ইভেন্ট গুলো ক্যাপচার করব। আর এই জায়গায় যদি আমরা চলে আসি, যেখানে আমরা ওই ইভেন্ট গুলোকে নিয়ে অ্যানালিসিস করব এবং রিপোর্ট জেনারেট করব, তাহলে সেই জায়গায় আমাদের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুল হলো গুগল অ্যানালিটিক্স 4। হ্যাঁ, যেটা দিয়ে আমরা ওই ডেটা গুলোকে নিয়ে অ্যানালিসিস করব এবং সেখানে রিপোর্ট জেনারেট করব। এবং এই দুটোরই কিন্তু ফ্রি ভার্সন আছে, এবং এই ফ্রি ভার্সনে আপনি যা পাবেন মানে মোর দেন এনাফ, আর আপনার কোনো কিছু প্রয়োজন হবে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কিন্তু কি কি টুল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, তাহলে সেটাও কিন্তু আমরা জেনে ফেললাম, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এই জায়গায় যা যা ডিসকাশন ছিল, হোয়াট আর দ্য পপুলার ওয়েব অ্যানালিটিক্স টুলস, এটা আমি বলে ফেললাম। হাউ ডাজ ইট হেল্প টু মেজার এ বিজনেস, এটাও তো আমি এখানে এখানে ইনক্লুড করে দিয়েছি, যে আমাদের কি কি এখানে
কি কি মেজার করতে আমাদের হেল্প করবে, ঠিক আছে, সেটা আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। আচ্ছা, পপুলার টুলস, অনলাইন বিজনেস কমার্স, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আমি সামারাইজ করে দিই একটু, ঠিক আছে। তো প্রথম হলো যে আমাদের ওয়েব অ্যানালিটিক্স কি, সেটা হলো ডেটা অ্যানালিটিক্স একটা মেন ক্যাটাগরি, তার একটা সাব ক্যাটাগরি হলো ওয়েব অ্যানালিটিক্স, আর আরেকটা সাব ক্যাটাগরি আছে অ্যাপ অ্যানালিটিক্স। সেটা আমরা পরে এই কোর্সেরই পরে জানবো, এখন আমরা শুধুমাত্র ওয়েব অ্যানালিটিক্স এর উপর ফোকাস রেখেছি, ঠিক আছে। আচ্ছা, ওয়েব অ্যানালিটিক্স এর ইকোসিস্টেমটা কিভাবে কাজ করে, কেউ আমার ওয়েবসাইটে এসে অ্যাডে ক্লিক করে কেউ আমার ওয়েবসাইটে ভিজিট করলো, ভিজিট করার পর আমার ওয়েবসাইটে এসে বিভিন্ন ইভেন্ট করছে, ইভেন্ট করার পর সেই ইভেন্ট গুলোকে আমরা টুলের মাধ্যমে কালেক্ট করছি। কোন টুল? ওয়ান অফ দা মোস্ট পপুলার টুল, সেটার নাম হলো গুগল ট্যাগ ম্যানেজার। সেই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা ইভেন্ট গুলোকে ক্যাপচার করছি, ক্যাপচার করার পর সেগুলোকে দুটো জায়গায় পাঠাচ্ছি, একটা হলো অ্যাড প্ল্যাটফর্মের কাছে অথবা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের কাছে। এবার ওই অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে আমরা ওই ডেটাগুলোকে নিয়ে কি করছি, অ্যানালিসিস করছি এবং রিপোর্ট জেনারেট করছি। এর জন্য কি টুল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে? এর জন্য আমাদের কাছে টুল অ্যাভেলেবেল আছে গুগল অ্যানালিটিক্স 4, ঠিক আছে। তারপর ওই রিপোর্টটাকে জেনারেট করার পর আমরা কি করছি, ওই রিপোর্ট থেকে একটা বিজনেস ডিসিশন নিচ্ছি। ওই বিজনেস ডিসিশনটা নেওয়ার পর আমাদের প্রোডাক্ট বা সার্ভিস বা অ্যাড যাই বলেন সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, ইমপ্রুভ করার পর সেই জিনিসটাকে আবার ইউজারের সামনে প্রেজেন্ট করছি। এবং এই লুপটা মানে সারা জীবন কিন্তু এইভাবেই চলতে থাকবে, চলতে থাকবে, চলতেই থাকবে, ঠিক আছে। এইভাবে আমাদের ওয়েব অ্যানালিটিক্স ইকোসিস্টেমটা কাজ করে। আচ্ছা, তারপর আমরা কি করলাম, কনভার্সন হিসাবে আমরা, না কনভার্সন কি, কনভার্সন হলো আমার বিজনেসের ক্ষেত্রে যে ইভেন্ট গুলো আমার বিজনেসের ক্ষেত্রে বেনিফিট দিবে, আমার বিজনেসের রেভিনিউতে, মনে করেন রেভিনিউতে হেল্প করবে, যে রেভিনিউ জেনারেট করতে হেল্প করবে, সেগুলোকে আমরা কনভার্সন হিসাবে কাউন্ট করব। কিন্তু এই কনভার্সনটা প্রত্যেকটা বিজনেস অনুযায়ী ভ্যালু হতে পারে, কোন ইভেন্টটা কনভার্সন হবে আর কোন ইভেন্টটা কনভার্সন হবে না। সেটা ডিপেন্ড করবে কার উপর, দুটো জিনিসের উপর। একটা হলো যে আপনার কি ধরনের বিজনেস, একটা আপনার যদি ই কমার্স রিলেটেড বিজনেস হয় তাহলে এক ধরনের কনভার্সন হবে, যদি আপনার সার্ভিস রিলেটেড কোনো বিজনেস হয় তাহলে আরেক ধরনের কনভার্সন হবে। কিন্তু আরো একটা জিনিসের উপর উপর বেস করে এটা ডিফারেন্ট হতে পারে, সেটা হলো বিজনেস অবজেক্টিভের উপর ডিপেন্ড করে এটা আলাদা হতে পারে। যে আমার বিজনেস অবজেক্টিভ হলো এখন মানুষের কাছে আহ প্রচার প্রসার করা, তাহলে আমার কনভার্সন ইভেন্ট গুলো আলাদা হবে। আর কারো যদি বিজনেস অবজেক্টিভ এরকম হয় যে না, আমার বিজনেস অবজেক্টিভ হলো পারচেস জেনারেট করা, হ্যাঁ, তাহলে সেল জেনারেট করা, তাহলে তার কনভার্সন ইভেন্ট কিন্তু আলাদা হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা এই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কনভার্সন ইভেন্ট গুলো ডিটারমাইন হয়। গেল। এবার আমাদের ইম্পর্টেন্ট, মানে কেন একটা ওয়েব অনলাইন বিজনেসের ক্ষেত্রে ওয়েব অ্যানালিটিক্সটা কিভাবে ইম্পর্টেন্ট, একটা হলো আমরা ইভেন্ট গুলো ট্র্যাক করতে পারি, আমার ইউজাররা, আমার ওয়েবসাইটে আমার ইউজাররা কি ইভেন্ট করছে সেগুলো আমরা ট্র্যাক করতে পারি। তো তার উপর বেসিস করে আমার ইউজারের বিহেভিয়ার জেনারেট করতে পারি, ঠিক আছে। তারপর আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে তারা কোন প্ল্যাটফর্ম থেকে ভিজিট করছে সেটা আমরা জানতে পারি। আমার গুগলে কি কিওয়ার্ড সার্চ করে আমার ওয়েবসাইটে ভিজিট করছে সেটা আমরা জানতে পারি। আমাদের অ্যাডটাকে আমরা অপটিমাইজ করতে পারি যেন রাইট টাইমে, রাইট প্লেসে, রাইট পার্সনের সামনে আমাদের অ্যাডটা প্রেজেন্ট করতে পারি। কনভার্সন জার্নিটা আমরা মানে জানতে পারি, যে কোন পেজের পর কোন পেজে যাচ্ছে, কোন পেজের পর কোন পেজে যাচ্ছে সেটা ডিটারমাইন করতে পারি। তারপর ইউজার পারচেস করছে, সেই কনভার্সন জার্নিটা জানতে পারি। ইউজারের পার্সোনা জেনারেট করতে পারি। তারপর আমরা স্পেসিফিক কোনো গ্রুপকে বা পিউপলকে আমরা রিটার্গেট করতে পারি, ইউজারের এক্সপিরিয়েন্স ইমপ্রুভমেন্ট করতে পারি। এই যে আমাদের বিভিন্ন বেনিফিট, এই বেনিফিট গুলোর জন্য আমাদের ওয়েব অ্যানালিটিক্সটা কোনো একটা অনলাইন বিজনেসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আমাদের কাছে কি কি টুল অ্যাভেলেবেল আছে আমাদের ওয়েব অ্যানালিটিক্স এর জন্য, গুগল অ্যানালিটিক্স 4, অ্যাডোব অ্যানালিটিক্স, মাটামো, পিউইক প্রো, মিক্স প্যানেল, কিসমেট্রিক, গুগল ট্যাগ ম্যানেজার, অ্যাডোবি ডাইনামিক ট্যাগ ম্যানেজার, টেলিয়াম। এই টুলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। কিন্তু তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার দুটো টুল, একটা হলো গুগল ট্যাগ ম্যানেজার যেটা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ইভেন্ট কালেক্ট করতে হেল্প করবে, আর গুগল অ্যানালিটিক্স 4 যেটা আমাদের ওই ইভেন্ট গুলোকে কালেক্ট করে সেটার উপরে অ্যানালিসিস করে রিপোর্ট জেনারেট করতে হেল্প করবে। ব্যাস, এই হলো আমাদের আজকেকার ক্লাস। ওকে, এবার আপনাদের অনেকেরই কোশ্চেন থাকবে, সবাই এক এক করে হ্যান্ড রেজ করবেন, আমি সবাইকে, কারো তাড়াহুড়োর প্রয়োজন নেই, যতক্ষণ আপনাদের কোশ্চেন থাকবে আমি অ্যান্সার দিতে থাকবো, কোনো অসুবিধা নেই। এক এক করে আপনারা আমি একটু রেকর্ডিংটা অফ করে দিই, 1 মিনিট দাঁড়ান।